আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভেরি গুড ইভিনিং। আমি সাজিদুল ইসলাম আছি, চার্টার অফিসার্স লিমিটেড থেকে এ কনসার্ন অফ ডিস সলিউশনস পিএলসি। আজকে আমাদের যে সেমিনারটি, এটা হচ্ছে প্রফেশনাল পিজিডি ইন কাস্টমস, ভ্যাট ট্যাক্স অ্যান্ড ট্রেড ম্যানেজমেন্ট এই কোর্সের উপরে। আজকে আমাদের এই কোর্সের মডিউল নিয়ে আমরা কথা বলবো, এবং মডিউলে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো উপর আজকে ক্লাস হবে। আমাদের ফ্যাসিলিটেটর স্যার যারা তারা যুক্ত হবেন, তারা তাদের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স যে বিষয়গুলো সেগুলো শেয়ার করবেন আপনাদের সাথে। তো আমাদের সাথে আজকে জয়েন করেছেন মিস্টার ওমর ফারুক রিপন এফসিএস স্যার, যিনি আমাদের এখানে ট্যাক্স পার্টটা, ইনকাম ট্যাক্স পার্টটা উনি কভার করে থাকেন। তো স্যারকে রিকোয়েস্ট করছি শুরুতেই স্যারের এই মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য। আমাদের এখানে ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট আছে যারা আমাদের এই কোর্সটিতে ইন্টারেস্টেড, এই কোর্স নিয়ে তারা অনেক তথ্য জানতে চায়, এবং এই কোর্স কমপ্লিট করার পরে তাদের কেরিয়ার গাইডলাইনটা কেমন হবে এবং কি তারা কতটুকু লার্ন করতে পারবে, অনেকের কোশ্চেন কোয়ারি থাকে। তো এটার উপর ভিত্তি করে স্যারের মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। স্যার কি শুনতে পাচ্ছেন প্লিজ? জি, বোধ জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আশা স্যার, জি করছি শোনা যাচ্ছে। ভালো আছেন সবাই, তাই না? জি প্লিজ। জি, আসলে আমরা যদি এক কথায় বলি, মানে লার্নিং এর কোনো বিকল্প নাই। আর বর্তমান সময়টা যেহেতু প্রতিনিয়ত চেঞ্জিং, দেখবেন যে আইনগুলো প্রতিনিয়ত আপডেট হয়। কিছু কিছু বিষয় আছে যেগুলোর আসলে একবার আপনি শিখলেন, নতুন করে সেই বিষয়ে আর আপনার মানে আপডেট নলেজ নেওয়ার দরকার লাগে না। আমরা যারা অ্যাকাউন্টস ফাইন্যান্সে ক্যারিয়ার করতে চাই, তাদের জন্য আসলে আজকের যে কোর্স মডিউলটা, যেমন কাস্টমস, ভ্যাট, ট্যাক্স অ্যান্ড ট্রেড ম্যানেজমেন্ট, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যারা অ্যাকাউন্টস ফাইন্যান্সের সাথে সম্পৃক্ত, তারা জানি যে মাল ইম্পোর্ট করা থেকে শুরু করে ম্যানুফ্যাকচার, প্রসেস করা, মাল ক্রয় করা, আপনি লোকালি ক্রয় করতে পারেন অথবা ইম্পোর্ট করেন। তো ম্যানুফ্যাকচার করার পরে সেটা যদি আপনি মার্কেটে ডেলিভারি দেন, লোকাল মার্কেট অথবা গ্লোবাল বাউন্ডারির বাইরে, সব ক্ষেত্রে কিন্তু কাস্টমস, ভ্যাট এবং ট্যাক্স, এই তিনটার যে কোনো একটার অথবা তিনটারই একটা ইম্প্যাক্ট আছে, অথবা কম্বাইন্ড ইম্প্যাক্টও থাকে। আর আমরা যেগুলো ট্রেড ম্যানেজমেন্ট, তো ট্রেড ম্যানেজমেন্ট বলতে ইউজুয়ালি বোঝায় আপনার ক্রয়, উৎপাদন অ্যান্ড বিক্রয় এবং কালেকশন। এই প্রসেসটা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখবেন যে এই প্রসেসের সাথে ইম্পোর্ট, এক্সপোর্ট, কাস্টমস ম্যানেজমেন্ট, কেরিয়ার ম্যানেজমেন্ট, ক্যাশ ইনসেন্টিভ, এলসি ম্যানেজমেন্ট, ট্রেড অ্যান্ড ফাইন্যান্স, ব্যাংক লোন, ইন্স্যুরেন্সের কাভারেজ, এই প্রত্যেকটা বিষয় কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আর যারা আমরা কমার্শিয়াল ডিপার্টমেন্টের সাথে সম্পৃক্ত, তো আমরা আমরা জানি যে আসলে কাস্টমস অ্যাসেসমেন্টের যে প্রসেস, তারপরে শিপমেন্ট, এইগুলো আসলে অনেকটাই জটিল। ওই অংশ যদি আপনি ভালো বুঝতে চান, তাহলে ট্রেড ম্যানেজমেন্টের কিন্তু অল্টারনেটিভ কিছু নেই। তো অ্যাকাউন্টস ফাইন্যান্স আর ট্রেড ম্যানেজমেন্ট, এর বাইরেও যারা ব্যাংক লোন, ফান্ডিং, এইচআর, সেলস ডিপার্টমেন্টে চাকরি করেন, তাদেরও এই যে টপিকস, মানে কাস্টমস, ভ্যাট এবং ট্যাক্স, এই তিনটার মধ্যে অ্যাটলিস্ট টিডিএস এন্ড বিডিএস, এই দুটার ইম্প্যাক্ট খুব ভালোভাবে জানা উচিত। আমরা বিভিন্ন সময় যখন ইন্টারভিউ ফেস করি, দেখবেন যে এইচআর এর ভদ্রলোকরা খুব চেষ্টা করেন অ্যাটলিস্ট ক্যান্ডিডেটের, ডিজার্ভিং ক্যান্ডিডেট হলে তাদের 50,000, 1 লাখ টাকা বার্গেনিং করে কিভাবে কমানো যায়। তো আপনাদের মধ্যে যারা ইনকাম ট্যাক্স, ভ্যাট বা টিডিএস সম্পর্কে ভালো ধারণা রাখবেন, তারা কিন্তু এই সি2সি হিসাব, মানে একজন এমপ্লয়ের আপনি কস্ট টু কোম্পানি, এই হিসাবটা যখন করতে যায়, তখন কিন্তু অনেক সময় এই পার্টিকুলার উৎসে কর কর্তন সম্পর্কে যাদের ভালো নলেজ আছে, তারা কিন্তু বার্গেনিং এ হারেন না। কারণ বিশেষ করে আপনি যখন বলবেন যে আপনার রিমুনারেশনের মধ্যে নেট থাকতে হবে, নেট, আপনার গ্রস পেমেন্ট যাই হোক, আপনি বলবেন যে নেট পেমেন্ট, সে আপনি বার্গেনিং করলো 4 লাখ টাকা, তো আপনি যদি বলেন যে নেট পে 4 লাখ, এর উপরে যদি আপনি অ্যানুয়াল ট্যাক্সের ইম্প্যাক্ট দেন, তাহলে দেখবেন এই অ্যামাউন্টটা প্রায় 6-7 লাখে পড়ে। তাহলে আপনারা যখন রিমুনারেশন আপনার হিসাব করেন, তখন দেখবেন ক্যাশ এবং কাইন্ড, মানে আয়কর আইনে কিছু বেনিফিটের কথা বলা আছে যেগুলো ডিরেক্টলি ক্যাশে পেমেন্ট হয় না। তাহলে ক্যাশে পেমেন্ট হয় না এরকম ধরনের ফেসিলিটিসও যদি আপনার কোম্পানি আপনার প্রোভাইড করে, তাহলে এই কোর্স থেকে কিন্তু আপনি বুঝবেন যে আসলে কিভাবে বার্গেনিং করতে হবে, কিভাবে আপনার বেনিফিটটা আপনি নিতে পারবেন। তো আমরা যদি একটা গ্লান্সে চিন্তা করি যে আসলে এই কাস্টমস, ভ্যাট এবং ট্যাক্স, এটার পরিসর কতটা ব্যাপক,
তো পরিসর যদি আমরা চিন্তা করি, দেখেন এখানে আজকের যে আলোচনা, এই জায়গায় চারটা মেজর এরিয়া আছে, একটা ইনকাম ট্যাক্স, ভ্যাট, কাস্টমস এবং গিফট ট্যাক্স। এই চারটে এরিয়ার মধ্যে দেখবেন আপনার ইনকাম ট্যাক্সের সেকশন আছে 345টা, ভ্যাট আছে 139টা সেকশন, কাস্টমস আছে 270টা সেকশন, গিফট ট্যাক্স আছে 21টা সেকশন। আবার আমরা যদি রুলসে যাই, ইনকাম ট্যাক্সের রুলস আছে 75টা, ভ্যাট আছে 119, কাস্টমস এর রুলও মোটামুটি কভার করে, এটা বেসিক্যালি এসআরও বেস আর কি। গিফট ট্যাক্স, এখানে ইম্পর্টেন্ট রুল আছে দুইটা। এর বাইরে দেখবেন ইনকাম ট্যাক্স ভালো বুঝতে গেলে কতগুলো তফসিল আছে, 8টা তফসিল। ভ্যাটে আছে তিনটা তফসিল, এর মধ্যে তফসিল 1 এবং 3 খুব ইম্পর্টেন্ট। কাস্টমসের 4টা তফসিল থাকলো, এর মধ্যে দেখবেন যে ঘুরে ফিরে শুধু কাস্টমস টেরিফ, যেটা বলা হয় টোটাল ট্যাক্স ইনসিডেন্ট, মানে আপনি মাল ইম্পোর্ট করলে কাস্টমস এসআই কোডের যে এইচএস কোড আছে, তাহলে আপনার কাস্টমস সি এন্ড এফ এজেন্ট যিনি আছে, ওনার সাথে যদি আপনার কমার্শিয়ালের ভালো রিলেশন থাকে, তাহলে কিভাবে কোড রিক্লাসিফিকেশন করে আপনি কম ডিউটি দিয়ে ট্যাক্স মানে মাল ইম্পোর্ট করতে পারবেন। তাহলে প্র্যাকটিক্যাল সেন্সে যদি দেখেন যে আপনি কোনো একটা ইন্ডাস্ট্রিতে চাকরি করেন, সে ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ, ওই ইন্ডাস্ট্রিতে দেখা গেলো 8-10 জন মার্কেট প্লেয়ার আছে। তাহলে কেউ এই যে ট্যাক্স, ভ্যাট এবং কাস্টমস, এই তিনটা মিলে কিন্তু টোটাল ট্যাক্স ইনসিডেন্টস। তার মানে সিডি, আমরা যদি সংক্ষেপে চিন্তা করি কি কি ধরনের ট্যাক্স আমার দেওয়া লাগে, দেখেন প্রথমে আসে সিডি, এসডি, আরডি, ভ্যাট, এটি, এআইটি, সারচার্জ, এটারও বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। তারপর দেখেন গ্লোবাল ট্যাক্স, সবগুলি মিলে হয় গ্লোবাল ট্যাক্স, এবং এটা বলা হয় টোটাল ট্যাক্স ইনসিডেন্ট। তাহলে আপনি মাল ইম্পোর্ট করে বিক্রি করেন, আপনি কমার্শিয়াল ট্রেডার, ঠিক আছে, আপনি ট্রেডিং করেন, আরেকজন হচ্ছে ইম্পোর্ট করেন। তাহলে দেখবেন যে কাস্টমস একটা অনেক এসআরও আছে, এসআরও তো স্পেসিফিক ইন্ডাস্ট্রির কোনো একটা ম্যানুফ্যাকচারের ডিফারেন্ট টাইপ সুবিধা দেওয়া হয়। তো দেওয়ার ফলে তার সিডি, এসডি, আরডি এই ফর্মে দেখবেন 35 থেকে 40% বেনিফিট আছে, মানে তার এই সিডি, এসডি, আরডি দেওয়া লাগে না। অথবা ইম্পোর্ট করার পরে, মাল প্রডিউস করার পরে যদি সে এক্সপোর্ট করে, এক্সপোর্ট করলে সে ডিউটি ড্রব্যাক পায়। এক্সপোর্টেড কোম্পানির জন্য ক্যাশ ইনসেন্টিভের একটা বেনিফিট আছে। আবার আমরা জানি এক্সপোর্টের উপরে করের বোঝা অনেক কম। তো একটু হ্যাং হয়েছে, আমি আবার একটু রিস্টার্ট করে দিলাম। তাহলে দেখবেন যে যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি, তাদের এক্সপোর্ট ফান্ডের উপরে ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হয়। এর বাইরে ডিউটি ড্রব্যাকের অপশন আছে। আর যে এক্সপোর্ট করে তার উপরে এক্সপোর্টেরও 1% ইনকাম ট্যাক্স দেওয়া লাগে। তাহলে এই যে বিষয়গুলি, একটা কোম্পানি সে কমার্শিয়ালি ট্রেড করলে, অথবা ট্রেডার হইলে, অথবা ম্যানুফ্যাকচারিং হলে কি সুবিধা, এবং সে ইন্ডাস্ট্রি যে রাইভাল আছে তাদের সাথে কিভাবে কস্ট কম্পিটিটিভ হবে, এই বিষয়গুলো বুঝতে হলে কিন্তু আপনার ট্যাক্স, ভ্যাট এবং কাস্টমস তিনটাই ভালো জানা লাগবে। তো আমরা জানি যে সারা বছর লেনদেন করার পরে আমাদের অ্যানুয়ালি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করা লাগে।
অ্যানুয়ালি যখন আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, তো তার বেসিস হলো আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অথবা বুকস অফ অ্যাকাউন্টস। আর আমরা সবাই জানি যারা এই এরিয়ার সাথে সম্পৃক্ত, যে ভ্যাটের একটা রিটার্ন প্রতি মাসে জমা দেওয়া লাগে। তাহলে আপনি ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের যে রিটার্ন, উইথহোল্ডিং রিটার্ন সহ, এইগুলির সাথে যদি আপনার অ্যাকাউন্টস এর কোরিলেশন না থাকে, তাহলে প্রায় সময় অ্যাসেসমেন্টে যায় আপনার আমার জটিলতায় পড়তে হবে। তো আমরা দেখি যে অ্যাসেসমেন্ট ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে সার্কেল অফিস, টেকনিক্যাল ডিপার্টমেন্ট, বোর্ড, তারপরে ইন্সপেকশন, অনেক সময় দেখবেন সরকারি সিজিআর অডিট যেটা বলে, এই সকল পক্ষে কিন্তু আপনার একটা অ্যাকাউন্টস নেই লুক আফটার করে। এদের পাশাপাশি আমরা দেখবেন যে আপনি যার কাছ থেকে লেন্ডিং করেন, যারা ব্যাংক ফাইন্যান্সে কাজ করেন, তারা জানেন যে এই ব্যাংক আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেওয়ার পরে তারা আইসিআর নামে একটা ওয়েবসাইট, সরি, সফটওয়্যার আছে। ওই সফটওয়্যারে আপনার অ্যাকাউন্টটা আবার রিপ্রোডিউস করে, করার পরে তার আইসিআর আর ক্যালকুলেশন ম্যাচ করে কিনা সেটা আবার তারা দেখে। আর এর বাইরেও দেখবেন যারা ফরেন ইনভেস্টমেন্ট নেন বা ফরেন ল্যান্ডারের কাছ থেকে লোন নিলেন, তাদেরও বিভিন্ন ধরনের কন্ডিশন থাকে। তো এই সকল কিছু ম্যাচ করা একটা সিঙ্গেল সেট অফ অ্যাকাউন্টস এর মাধ্যমে আপনি কিভাবে প্রফিট এশিওর করবেন, কিভাবে ইনকাম ট্যাক্স ম্যানেজ করবেন, ভ্যাট ম্যানেজ করবেন, কাস্টমস অ্যাসেসমেন্ট কিভাবে আপনার ফরে আনবেন, এবং সকল কিছুর কম্বিনেশন করে কিভাবে আপনি একটা কমপ্লায়েন্ট অ্যাকাউন্টস মেনটেন করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা জানি যে আধুনিক যুগে সফটওয়্যারের মাধ্যমেই অ্যাকাউন্টস এর লজিক দেওয়া থাকলে বা সফটওয়্যারে যদি লজিক দেওয়া থাকে, আইএস আইএফআরএস এর লজিক অনুযায়ী শুধু ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করলে বা জার্নাল এন্ট্রি দিলেই সেটা জার্নাল থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পর্যন্ত প্রিপারেশন হয়। তো এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রিপারেশন হইলো, হওয়ার পরে আপনার কাজ হলো অডিট করাবেন। অডিট করতে গেলে স্টেটের অডিটর যিনি, উনি মোস্টলি প্রায়োরিটি দেন আইএস এবং আইএফআরএস এর উপরে। তো উনি যখন আইএস এবং আইএফআরএস 100% কমপ্লাই হইলো অথবা স্যাটিসফ্যাক্টরি লেভেলে আসলো, উনি কিন্তু আপনার অ্যাকাউন্টসে বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের নাম্বার দিবেন, এটা বলে ডিভিসি। তাহলে ডিভিসি হওয়ার পরে সেটা অনলাইনে অ্যাভেলেবেল। এই একটা সিঙ্গেল সেট অফ অ্যাকাউন্টস দিয়ে আপনার কিন্তু ইনকাম ট্যাক্স এবং ভ্যাট দুই পক্ষেরই সন্তুষ্টি করতে হবে। এর পাশাপাশি দেখবেন কাস্টমস ইন্টেলিজেন্স প্রতি 2, 4, 5 বছর পর পর একবার আপনার ফাইলে হাত দেয়। তো 5 বছরের ডেটা তখন তারা অ্যানালাইসিস করে। তাহলে শুধু অ্যাকাউন্টিং ভালো বুঝলে আপনার হবে না, আপনার এই অ্যাকাউন্টস এর সাথে কিভাবে ট্যাক্স এবং ভ্যাটের কোরিলেট করবেন, বিশেষ করে উইথহোল্ডিং রিটার্ন আর ভ্যাটের যে প্রতি মাসের রিটার্ন, ইনকাম ট্যাক্সের যে রিটার্ন জমা দিবেন, এই তিনটা বিষয় খুব সতর্কতার সাথে অ্যানালাইসিস করে কিন্তু আপনার কমপ্লায়েন্ট অ্যাকাউন্টসটা মেনটেন করতে হবে। আর রেগুলেটরের যদি অন্যান্য রেগুলেটর অথবা ইনভেস্টর বা স্টেক হোল্ডার যারা আছে, তাদের যদি কোনো কন্ডিশন থাকে বা কন্ডিশন প্রিসিডেন্ট বলা হয়, প্রিসিডেন্ট টু এই লোন ফাইন্যান্স, ওই কন্ডিশন গুলো কিন্তু আপনার ফলো আপ করতে হবে। তো আমরা আশা করতেছি যে এই কোর্সের মাধ্যমে আপনারা এই সকলগুলি বিষয়ে মোটামুটি একটা ধারণা নিতে পারবেন। তো আমরা ইনকাম ট্যাক্সটা যেভাবে ডিজাইন করছি, ইনকাম ট্যাক্স আমরা বেসিক্যালি যে বিষয়গুলো কভার করব, আমরা জানি যে অলরেডি ইনকাম ট্যাক্স আইন, এখানে 345টার মতো সেকশন আছে। তো এই সকল সেকশন আমাদের আসলে জানার দরকার আছে কিনা, বা কতটুকু জানলে আমি আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে ভালো করতে পারবো। তো আমরা ইউজুয়ালি ওয়েট দিব তথ্য জানার জন্য। মানে এতে মানে আপনি খুব বেশি জানতে গিয়ে একদম কিছুই জানতে পারলেন না বা ভালো বুঝতে পারলেন না, এই ধরনের পরিস্থিতির সম্মুখীন যেন হইতে না হয়, সেই চেষ্টাটা আমরা করবো। তো আমাদের যে মেন টপিকস আছে ইনকাম ট্যাক্স, তো আমরা অনেকেরই একটা বদ্ধমূল ধারণা আছে আয় থাকলেই কর দিতে হবে। কারণ আয় বলতে আমরা বুঝি ট্যাক্সেবল ইনকাম। অনেকে বলে যে 3,50,000 বা 75 এক্সিড করলেই কর দেওয়া লাগবে। প্র্যাকটিক্যাল ফিল্ডে আসলে কিন্তু আপনি আয় করলেই কর দিতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি বিষয় নাই। আবার অনেকে বলে আয় না থাকলে, ট্যাক্সেবল ইনকাম না থাকলে রিটার্ন দেওয়া লাগবে না। তাহলে এই কথারও কিন্তু বাস্তব কোনো ভিত্তি নেই। আবার কিছু কিছু ট্রানজাকশন আছে, সেই ট্রানজাকশনের উপরে আপনার ইটিন থাকা বাধ্যতামূলক।
মানে ওই ধরনের লেনদেন যদি আপনি করেন, তাহলে বলা আছে যার সাথে লেনদেনটা করবেন ওই কর্তৃপক্ষ ইটিন না থাকলে এই লেনদেনটা এক্সিকিউটিভ করবেন। তো অনেক ক্ষেত্রে ওই কর্তৃপক্ষ হয়তো জ্ঞান না থাকার কারণে এই কাজটা করলেন। তো করার পরে বলা আছে যিনি সার্ভিসটা দিলেন উনিও দায়বদ্ধ, যিনি নিলেন উনিও দায়মুক্ত না। আবার আমরা জানি আমাদের অনেকেরই হিউজ পরিমাণ প্রপার্টিজ আছে, এটা পৈতৃক সূত্রে পাই, হেবা সূত্রে পাই, বৈবাহিক সূত্রে, যে কোনো সূত্রেই পাই। তাহলে পাইলে আমরা অনেকে কি করি যে যতদিন ট্যাক্স না দিয়ে পারা যায়। তাহলে এই যে একটা মাইন্ডসেট, এটা আসলে প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনার জন্য খুবই রিস্কি। আপনি যখন ট্যাক্স নেটে পড়বেন তখন এর থেকে আপনি পরিত্রাণ পাওয়ার আর কোনো সুযোগ নেই। আর সরকার যেহেতু এখন সব আস্তে আস্তে অটোমেশনে যাচ্ছেন, তা আমরা জানি যে ভ্যাটের যেই চালান, মানে আমি মাল বিক্রি করলে একটা চালান প্রডিউস করতে হয়। সামনে গভর্নমেন্টের প্ল্যান আছে এই চালানটা আপনার অ্যাকাউন্টিং সফটওয়্যারের সাথে লিঙ্ক করা থাকবে। আপনি যখন ডেলিভারি চালান করবেন বা ইনভয়েস করবেন সেটাই ভ্যাটের চালান হিসেবে ট্রিট হবে। তাহলে আপনার ফাঁকি দেওয়ার কিন্তু আর সুযোগ থাকলো না। আমরা যখন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করি তখন ইটিন দিই, কালে বদলে দুই একটা ব্যাংক ম্যানেজার হয়তো আপনারা ইটিন ছাড়াই ব্যাংক অ্যাকাউন্ট করবে। তারপর আপনি জমি কিনেন, মোটরসাইকেল কিনেন, আপনি কোনো প্রফেশনাল বোর্ডের সদস্য হন, আপনি ব্যাংক লোন নেন, ক্রেডিট কার্ড নেন, এরকম ছোট ছোট অ্যাক্টিভিটি আছে, সেই ক্ষেত্রে বলা আছে ইটিন থাকতে হবে। তাহলে আমরা প্রায় সময় কিন্তু শুনি ট্যাক্স নেট, কিভাবে আপনি করের আওতায় আসেন। তো যাদের 90 সালের আগে জন্মগ্রহণ তারা জানেন যে একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল এরকম যে যে ইলিশ মাছের পোনারে কারেন্ট জালে, কি বলে না, কারেন্ট জালের একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল আর কি। তাহলে যে ট্যাক্স নেটটা কিন্তু আর একটা ওই ধরনের ঘটনার মধ্যে পড়ে। তো আপনার যখন ইনকাম ট্যাক্স রিটার্ন, সরি ইটিন যখন আপনি করবেন, তাহলে ইটিনের বরাদ দিয়ে আপনার যা কার্যক্রম করবেন সবই কিন্তু সরকারের কাছে অ্যাভেলেবেল। সাথে খালি যদি তারা ইটিনের বরাদ দিয়ে টানে যে এই টিনের এগেনস্টে এই বছর কি কি ট্রানজাকশন হয়েছে, তাহলে এভরিথিং আপনার হাতে চলে আসবে। আপনি তখন আর ডিনাই করার সুযোগ না, আপনি বলতে পারবেন না এই ট্রানজাকশন আমি করি নাই বা না বুঝা করছি, কারণ আইনে বুঝি নাই এই শব্দ বলার কোনো স্কেপ নাই। এখন দেখা গেলো আপনি 10 বছর 15 বছর আপনি আয় করছেন, কর দেন নাই, তাহলে এই যে ফাঁকি দিলেন, পার্সিয়াল এবং পরিপূর্ণ ফাঁকি দিলেন, এই ফাঁকি রোধ করে কিভাবে আপনি পরিত্রাণ পাইতে পারেন, আমাদের এই কোর্স কারিকুলামে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। কারণ আমরা যেটা বললাম যে আসলে কিছু বেসিক জিনিসের পাশাপাশি আমরা আবার এশিওর করবো যে কিভাবে আপনি একটা কমপ্লায়েন্ট অ্যাকাউন্টস করবেন। কারণ কমপ্লায়েন্ট অ্যাকাউন্টস মানে হলো যে আইএস, আইএফআরএস, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অডিটিং, ভ্যাট, কাস্টমস, ইনকাম ট্যাক্স, কোম্পানিজ অ্যাক্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, যদি লিস্টেড কোম্পানি হয় তাহলে সে জায়গায় আছে কর্পোরেট গভর্নেন্স কোড, সিকিউরিটিজ লস, আপনার যদি ব্যাংক লোন বার্ডেন থাকে তাহলে আইসিআরআর। এর পাশাপাশি ট্যাক্স অফিস খুবই গুরুত্ব সহকারে দেখে ফাইন্যান্সিয়াল ট্রেন্ড, তার মানে ফাইন্যান্সিয়াল ট্রেড অ্যানালাইসিস, রেশিও অ্যানালাইসিস। তার মধ্যে আরেকটা শব্দ আছে প্রিভিলিং জিপি। কর অফিস আপনার সবকিছু মানলেও এই প্রিভিলিং জিপিতে যে আপনি আটকাবেন, তাহলে কিভাবে এই সকল কিছুর সমন্বয় করে আপনি একটা অ্যাকাউন্টস করবেন, সেই বিষয়গুলো আমাদের আলোচনায় থাকবে। তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ড, আমরা সবাই চাই যে কিভাবে কর লাঘব করা যায়, আমরা সেই বিষয়ে আলোচনা করব। আর নর্মাল কোর্সের বাইরে আপনি যদি লিগ্যাল প্রসিডিংসে যান, তাহলে কিভাবে আপনি লিগ্যাল প্রসিডিংস এর যে বিভিন্ন স্টেপ আছে, ইনকাম ট্যাক্স অথরিটি আছে বা কাস্টমস অফ ভ্যাট অথরিটি, তাদের কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে ফেস করবেন, কিভাবে কোন যুক্তিতে আপনি করের বোঝা লাঘব করবেন, এই বিষয়গুলো আমাদের আলোচনা থাকবে। আর পাশাপাশি ইনকাম ট্যাক্স আর ভ্যাটের যে রিটার্ন গুলি আছে অনলাইন বেস রিটার্ন ফিল আপ করতে গেলে, তাহলে এই রিটার্নের কোর পয়েন্ট কি এবং সেই কোর পয়েন্ট সম্পর্কে জানতে গেলে বা ধারণা নিতে গেলে আপনার কি কি বিষয় এট গ্লান্সে জানতে হবে। যেটা বললাম যে আপনি যদি একজন স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতা হন, তাহলে আয়কর আইনে বললাম যে 345 সেকশন, 75 রুলস, পাশাপাশি 8টা তফসিল, এই সবগুলোর মধ্যে ঠিক কতটুকু অংশ জানলে আপনি একটা ইনকাম ট্যাক্স রিটার্ন ভালোভাবে ফিল আপ করতে পারবেন। তাহলে হয়তো দেখা গেলো যে হাতে গোনা 60টা সেকশন পড়লে আপনার এনাফ। আমরা ওই 60টা সেকশনে কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্নের সাথে টাই আপ বা ম্যাচ করাই দেবো, যেন আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপ করতে গেলে অতি দ্রুত সে জায়গায় আপনি নক করতে পারেন। এর পাশাপাশি ভ্যাটের যে রিটার্ন 9.1, এই 9.1, ভ্যাটের চালান 6.3, 6.1, 6.2,
আর কাস্টমস অ্যাসেসমেন্ট প্রসিডিওর, এসআই কোডার যে বিল অফ এন্ট্রি এবং এক্সপোর্ট, এবং ইনকাম ট্যাক্স অ্যাক্ট এবং ভ্যাট অ্যাক্টের সাথে আপনার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের কোন কোন জায়গায় কনফ্লিক্ট করে, এটা আমরা সামারি ফর্মে আপনাদের দেখাবো। তাহলে আমি আশা করতেছি যারা অ্যাকাউন্টিং এ মোটামুটি ভালো নলেজ আছে, তাদের পাশাপাশি যাদের অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডের আপনারা না, তারাও যেন খুব সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়গুলি, ইম্পর্টেন্ট বিষয়গুলো জানতে পারেন। এবং পাশাপাশি এই যে ফোরাম, এই ফোরামে অ্যানালিস্ট হওয়ার কারণে আমরা এই যে এখানে আজকে 140-150 জন যে পার্টিসিপেট করলাম, এদের মধ্যে কিন্তু একটা গ্রুপ ক্রিয়েট হবে এবং দেখবেন যাদের মধ্যে একটা হৃদ্যতা সৃষ্টি হবে, কারণ এটা কোনো কম্পিটিটিভ পরীক্ষা না, আপনার জানার জন্য। তাহলে এই ফোরাম থেকে কিন্তু আপনারা ফুল টাইম কানেকশন আসলেন। হয়তো দেখা গেলো কোনো একটা ইস্যু নিয়ে আপনি জটিলতায় পড়লেন, আপনি তাৎক্ষণিকভাবে কোনো সমাধান পাইতেছেন না, সেক্ষেত্রে আমাদের নক করলে কিন্তু আমরা সার্ভিসটা দিব। হয়তো ওই সার্ভিসটা আপনি অন্য কোনো প্রফেশনাল প্রফেশনাল ফি ডিমান্ড করবে, তো আমরা চেষ্টা করবো ওইগুলো আপনাদের যতটা পারি ফ্রি অফ কস্ট সার্ভিস দিতে। আর একটা বিষয় হলো যে ট্যাক্স ম্যানেজমেন্ট। আমরা প্রায় সময় দেখি যে ট্যাক্স ম্যানেজ করতে যে এরকম ভাবে ম্যানেজ করি, বা এলোপাথারি বিভিন্ন লোকের সাজেশন নেই যারা আসলে এই লাইনে সিদ্ধহস্ত না। তাহলে এরকম লোকদের সাজেশন নিয়ে আমরা যখন প্রসিডিংস এ যাই, যাওয়ার পর একটা পর্যায়ে এসে আমি আপনি আটকা, মানে ধরা পড়ে যাই। কারণ এই মামলা মোকদ্দমার কিছু কিন্তু আর্ট আছে, বা মামলা মোকদ্দমা কোন স্টেজে আপনি কোন পর্যায়ে যাবেন, বা কি কমপ্লাই করে আপনি পরের স্টেজে যাবেন, এইগুলি সম্পর্কে কিন্তু এই যে যারা প্রফেশনাল, সে মনে করেন কোর্টের উকিল, যিনি হয়তো কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছেন, ওনার মাইন্ডসেট একরকম, যিনি আর্টস থেকে পড়াশোনা করছেন ওনার জানার পরিসর কিন্তু আরেক রকম। তাহলে আপনি মামলা মোকদ্দমায় যান বা যেখানে যান, আপনার কিন্তু মূল বেসিস হলো অ্যাকাউন্টিং। আপনি যদি অ্যাকাউন্টিং ভালো না বুঝেন, আপনি বিপদে পড়বেন, এটা একদম অসম্ভব। তো অনেক সময় আমরা কি করি, একদম খুব সহজ রাস্তা, আমরা হাইকোর্টে যাই, রিট করি। তাহলে এই বিষয়গুলো আসলে কি সরাসরি রিটে যাওয়া উচিত, নাকি এডিআর এ যাওয়া উচিত, নাকি আপিল ট্রাইব্যুনাল করে আপনি হাইকোর্টে যাবেন, এই বিষয়গুলো সম্পর্কে একটা ভালো ধারণা দেওয়া হবে। আর আমরা জানি যে আয়কর আইনের বিভিন্ন ধরনের ট্যাক্সের কথা বলা আছে, যেমন উইথহোল্ডিং ট্যাক্স। সামগ্রিকভাবে চিন্তা যদি করি তাহলে বলা আছে উৎসে কর। তো উৎসে কর, উৎস মূসক, এগুলো ইম্পোর্ট স্টেজে হয়, লোকাল পার্চেজের ক্ষেত্রে হয়, এবং বিভিন্ন ধরনের সেবা বা পণ্য ডেলিভারির ক্ষেত্রেও হয়। এই যে করগুলো, এর মধ্যে আবার বলা আছে রেগুলার ট্যাক্স, মিনিমাম ট্যাক্স, ফাইনাল ট্যাক্স। আবার বলা আছে ট্যাক্স বলতে কি বোঝায়। ট্যাক্স বলতে বেসিক্যালি বোঝায় সরকার আপনার কাছ থেকে জানে সবই ট্যাক্স। তাহলে সারচার্জ, সারচার্জের মধ্যে আবার বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, যেমন নেটওয়ার্ক ভিত্তিক সারচার্জ, তারপরে এনভায়রনমেন্ট সারচার্জ। এই 12 নম্বর টপিক্সটা যেটা দেখেন, যেন টিডিএস, বিডিএস, এটি। এটি মানে হলো অ্যাডভান্স ট্যাক্স, এমটি মিনিমাম ট্যাক্স, এফটি ফাইনাল ট্যাক্স, আরটি হলো রেগুলার ট্যাক্স। এবং এগুলোর যে বেসিস, এই যে এতগুলি সেপারেট ট্যাক্সের কথা বলা আছে, এই ট্যাক্স গুলো কোনটা সমন্বয় করতে পারবেন, কোনটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন, কোনটা আপনি একবার দেওয়ার পরে সেটা আর রিবেট দাবি করতে পারবেন না। এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে কোম্পানির রিটার্ন এবং ব্যক্তি শ্রেণীর রিটার্ন ফিল আপ করতে গেলে যে সকল বিষয় আপনার জানা খুবই আবশ্যক, এরকম 4-5টা মডেল কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, যেটা জানলে আপনি ওই মডেল কোশ্চেন থেকে আপনি ব্যক্তি শ্রেণীর করদাতার যে কোনো রিটার্ন, যত কমপ্লেক্স রিটার্ন হয় আপনি ফিল আপ করতে পারবেন। আর কোম্পানি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা একটা চেক লিস্ট প্রদান করবো। টিডিএস, বিডিএস, এই দুটার সামগ্রিক একটা মডেল প্রবলেম আছে 5টা সিচুয়েশন দিয়ে। তাহলে উৎসে কর কর্তনের সকল ঝামেলা আপনি এর মাধ্যমে অ্যাভয়েড করতে পারবেন। আর কোম্পানির অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কিভাবে ডিবিসি করার আগেই আপনি এটা রিডিজাইন করবেন, আপনার সিস্টেম জেনারেট অ্যাকাউন্টসটা কিভাবে ট্যাক্স কমপ্লাই হয়তো রিডিজাইন করবেন, এবং সারা বছর কিভাবে এটা ম্যানেজ করবে। বিশেষ করে কোম্পানি অ্যাক্ট নিয়ে যাদের ভালো ধারণা আছে, সরি ওই ট্যাক্স অ্যাক্ট নিয়ে, তারা জানেন যে ব্যবসা খাতের আইন নির্ধারণ করতে গেলে ওই কিছু লিগাল বাউন্ডারি আছে, বা প্যারামিটার দেওয়া আছে, বা লিমিটেশন আছে। ওইগুলির সাথে আবার দেখবেন যে ভ্যাট ট্যাক্টের অনেক সাংঘর্ষিক ইস্যু আছে। আবার আমরা যদি বলি ইনভেন্টরি ভ্যালুয়েশন বা ল্যান্ডেড কস্ট ম্যানেজমেন্ট, সেই ক্ষেত্রে দেখবেন অ্যাকাউন্টিং কনসেপ্ট অনুযায়ী যে ল্যান্ডেড কস্ট বা ইনভেন্টরি ভ্যালু, এটা কাস্টম সেক্টরের সাথে অনেক ক্ষেত্রেই কনফ্লিক্ট করে।
তাহলে এই বিষয়গুলি কিভাবে আপনি রিঅ্যাড্রেস করবেন, এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু কোম্পানিজ অ্যাসেসমেন্ট যখন আমরা আলোচনা করবো এগুলি সম্পর্কে আপনাদের একটা মডেল কোশ্চেনের মাধ্যমে সবগুলি কভার করা হবে এবং কিছু চেকলিস্ট দেওয়া থাকবে। তো আশা করতেছি এগুলোর মাধ্যমে আপনি কোম্পানিতে যে ডিপার্টমেন্টে চাকরি করেন কোম্পানিতে কিছু না কিছু কন্ট্রিবিউট করার আপনার পক্ষে সম্ভব হবে। আর আধুনিক যুগে দেখবেন যারা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রোলে আছে, আমরা জানি যে কোম্পানির যে বোর্ড, এই বোর্ড কোম্পানির ম্যানেজমেন্ট পরিচালনা করার জন্য বিভিন্ন ক্যাটাগরির লোকজন এঙ্গেজ করে। তো দেখবেন যে যারা প্রাইভেট লিমিটেড অর্গানাইজেশন অথবা লোকাল কোম্পানিগুলি, এরা অনেক ক্ষেত্রে পরিচালনা পর্ষদের পরের লেয়ারে দেখবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের এঙ্গেজ করে। এর পাশাপাশি প্রফেশনাল মানে হাইলি কম্পিটেন্ট এবং নলেজেবল পিপল যারা আছেন তাদের এঙ্গেজ করে। তাহলে যাদের নলেজ বেস ভালো আছে তাদের কিন্তু এই যে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এদের মাঝখানে যখন আপনি থাকবেন আপনার কিন্তু ফিল্ড আস্তে আস্তে ডেভেলপ হবে। আর আজকের যে টপিক্স এর আইটেম গুলো দেখবেন যে ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, যারা এই লাইনগুলো ভালো জানে, মানে এটা আসলে বলা ঠিক না, এই লাইনে যারা সিদ্ধহস্ত এবং ভালো জানে তাদের কিন্তু কোম্পানি খুব বেশি ঘাটাঘাটি করে না। দেখবেন যে সেলসের একজন লোক একটু ডিফল্ট হয়েছে তারে ওয়ার্নিং দেয়, এডমিনের একজন লোক একটু হয়তো আউট দ্য বক্স চিন্তা ভাবনা করতে যায়, কোম্পানির জন্য খারাপ কিছু হয়েছে তার ব্যাপারে কিন্তু কোম্পানি নেগেটিভ অ্যাপ্রোচ শো করে। কিন্তু যারা এই তিন ডিপার্টমেন্টের মধ্যে একদম কোর পজিশনে চাকরি করেন এবং কোম্পানির আদ্যপন্ত জানেন এইসব জায়গায়, তাদের কিন্তু সহজে ঘাটাঘাটি করেন এবং আপনি চাইলেই এইসব এরিয়া প্রভাব বিস্তার করতে পারবেন। আমরা যারা প্রফেশনাল কোর্সের সাথে জড়িত আছি যেমন সিএ, আইসিএম বা আইসিএসবি অথবা ফরেন ডিগ্রি যেমন এসিসিএ অথবা সিপিএ, যারা আমরা ফরেন ডিগ্রি অ্যাডাপ্ট করছি বা এডশিপ করছি তারা কিন্তু এই লোকাল ল খুব একটা ভালো জানে না। তাহলে আপনি ওই সকল প্রফেশনাল ডিগ্রি না থাকলেও আপনি যদি এইসব জায়গায় এক্সপার্ট হন তাহলে আপনার মার্কেট ডিমান্ড অনেক বাড়বে। বিশেষ করে আপনি যারা যে কোম্পানিতে আছেন বা প্রতিষ্ঠান আছেন দেখবেন যে এই পিওর অ্যাকাউন্টস নিয়ে যারা কাজ করেন বা আইটি নিয়ে যারা কাজ করেন অথবা এডমিন ব্যাক অফিস যেটা বলবো সার্ভিস ডিপার্টমেন্ট, এদের মধ্যে আপনি যদি কম্পিটিটিভলি স্যালারি স্ট্রাকচার চিন্তা করেন দেখবেন এই ট্যাক্স বেটে যারা চাকরি করেন বা কাস্টমস ভালো বুঝেন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ভালো বুঝেন, এদের কিন্তু স্পেশাল কদর থাকে। বেতনের ডিফারেন্স অনেক, 50,000 1 লাখ টাকা ডিফারেন্স। অনেক ক্ষেত্রে দেখবেন প্রফেশনাল ডিগ্রিধারী লোকজন এই যে ইনকাম ট্যাক্স বা ভ্যাট যারা লোকের চেয়ে কম স্যালারি ড্র করে। তাহলে আপনি জানেন যে সিএ, আইসিএম অথবা আইসিএসবি এখান থেকে একটা ডিগ্রি অ্যাচিভ করতে গেলে কতটা এফোর্ট দেওয়া লাগে। তো আপনি এখান থেকে জানার পরে যদি আপনি ওই ভ্যাট এক্সাম, তারপরে কাস্টমস অথরিটি একটা এক্সাম দেন ইয়ের উপরে, কাস্টমস ম্যানেজমেন্টের উপরে, আর আইটিপি, তাহলে এখান থেকে নলেজ নেওয়ার পরে যদি ওইসব পরীক্ষা আপনি কোয়ালিফাই করতে পারেন ওই ডিগ্রিটা কিন্তু আপনাকে অনেক দূর নিয়ে যাবে। মানে এত কষ্ট করে আপনার সিআইসিএম বা চার্টার সেক্রেটারি হইতে হবে এরকম কোনো আবশ্যকতা নেই। আর যারা এই ফিল্ডে অনেকদিন আছেন তারা কিন্তু আহ, প্রায় সময় দেখবেন যে এই যে ইনকাম ট্যাক্স, ভ্যাট বা ট্যাক্স অফিসে লিয়াজো করা বা আহ, হাজিরা দেওয়া, এই কাজটা কিন্তু প্রায় ক্ষেত্রে এই প্রফেশনালি যারা কোয়ালিফাইড লোকজন তারা খুব বেশি একটা আমলে নেন না বা যাইতে চান না। তাহলে আপনার যখন এই সার্টিফিকেট থাকবে আপনি কোম্পানির প্রতিনিধি হিসাবে ওই জায়গায় অ্যাটেন্ড করার আপনার সুযোগ আছে। তো আপনার ইন ডেপথ নলেজ যখন বাড়বে অনেক সময় দেখবেন যে এই বিভিন্ন রাজনৈতিক পটভূমি অথবা ইকোনমিক সিনারির কারণে ডাউন টার্নের কারণে অনেক সময় অনেকে চাকরিচ্যুত হইতে হয়। তো আমরা যদি করোনা পিরিয়ড থেকে এখন পর্যন্ত চিন্তা করি তাহলে দেখবেন যে ট্যাক্স ভ্যাট জানার লোকজন বা এই ডিপার্টমেন্টের লোকগুলোর কিন্তু রেশিওতে যদি আপনি ফেলাম যে অন্য ডিপার্টমেন্টের লোকজনের কি পরিমাণ চাকরি গেছে বা এই ডিপার্টমেন্টের লোকের কয়জনের চাকরি গেছে ওই রেশিওতে দেখলে কিন্তু দেখবেন আপনি অনেক সেফ সাইডে আছে। তাহলে আমি একটু আপনাদের ইনসিস্ট করবো না যে আমাদের সাথে জয়েন করুন, এই বিষয়গুলো জানার জন্য আমাদের পাশাপাশি যদি অন্য কোথাও আপনি জয়েন করতে চান করতে হবে, কিন্তু একই প্ল্যাটফর্মে এতগুলি বিষয় জানতে চাওয়া কিন্তু আপনার জন্য একটু ডিফিকাল্ট হবে। এই যে চারটা বিষয় মিলে যে কোর্স বা যে ফি সাইজ, তো দেখবেন যে অনেকেই কোর্স ডিজাইন করেন এবং কোর্স কন্ডাক্ট করেন। তো আমরা সবসময় চিন্তা করি যে আসলে যে যে লাইনে সিদ্ধ আছে তার কাছ থেকে আমরা কোর্সটা করি। সে মনে করেন এনবিআর এর অফিসাররা যে কোর্সগুলি কন্ডাক্ট করেন ওই জায়গায় আপনি হয়তো এঙ্গেজ হইলে থিওরিটিক্যালি যথেষ্ট সাউন্ড হইতে পারবে,
কিন্তু এই যে বিভিন্ন প্র্যাকটিক্যাল প্রেক্ষাপটে বেসিস যেহেতু অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং না জানা লোকের সাথে যখন আপনি এই বিষয়গুলি জানতে যাবেন, ওনারা কিন্তু কোরিলেট করতে পারবে না যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের সাথে লিঙ্ক করে কিভাবে আপনি একটা ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করাবেন। তাহলে ওইসব জায়গায় যখন আপনি কোর্সটা করবেন, আপনি ট্যাক্স অথরিটির কাছে যখন আপনি হাজিরা দিবেন অথবা ব্যাখ্যা বিশ্লেষণ দিতে যাবেন, তখন কিন্তু আপনার আবার ভিন্ন আরেকজনের সাহায্য নেওয়া লাগবে। তো আমি আশা করতেছি যে আমাদের সাথে যদি পার্টিসিপেশন থাকে, তাহলে অ্যাকাউন্টস এর পাশাপাশি এই চারটা বিষয় কোরিলেশন হইলে আপনার ডেপথ নলেজটা একটু বাড়বে। কিন্তু এর জন্য আপনার যথেষ্ট মনোযোগী হইতে হবে। আর এই যে বইয়ের যে কাভারেজ বললাম, আমরা যদি এনবিআর এর ওয়েবসাইটে আমরা যাই, এই ওয়েবসাইটে যখন আপনি হাঁটা চলাফেরা করবেন, দেখবেন একটা বিশাল ভলিউম। ঠিক আছে, তো এই ভলিউমের মধ্যে কতটুক না জানলে আপনার না, সেই বিষয়গুলো কিন্তু আমরা সাম আপ ফর্মে দিই। যেমন আমরা জানি যে উৎসে কর করতেন একটা বিশাল এরিয়া, এর মধ্যে দেখবেন যে এই যে ভ্যাট আইনে যখন যাবেন, ওই জায়গায় সেবার সংজ্ঞা আছে, শতাধিক সেবার সংজ্ঞা ওই জায়গায় দেওয়া আছে। ভ্যাটের যে এসআর ওই জায়গায় 43টা সেবার কথা বলা আছে। আর ইনকাম ট্যাক্স উচ্চ কর কর্তন যখন হিসাব করবেন, দেখবেন যে 1 থেকে 150-এর উপরে সার্ভিস কোড বলা আছে। তাহলে আপনি একজন ট্রেনি হিসাবে ঠিক কতটুকু অংশ আপনার জানা দরকার, এবং এই জানার পরিসরটা আপনি কিভাবে বছরের পর বছর মেনটেন করবেন, একদম জিস্ট ফরম্যাট, এই বিষয়গুলো আলোচনায় থাকবে। এবং আমরা ওই ধরনের ডকুমেন্টস আপনাদের প্রোভাইড করবো, যেন আপনার প্রতিনিয়ত কষ্ট করে আপডেশন করা বা অথবা বিশাল ভলিউম নিয়ে কাজ করার এই ঝামেলা থেকে যেন আপনার মুক্তি পান। তো আমার আর তেমন কিছু বলার নাই। আপনাদের কোনো আলোচনা বা কারো কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা করতে হবে। স্যার আসসালামু আলাইকুম। আমার নাম শাকিলা। জি। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কোর্স কন্টেন্টটা অ্যাকচুয়ালি আমার কাছে খুব ইফেক্টিভ মনে হয়েছে। তো আমি অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করছি একটি প্রতিষ্ঠানে। তো স্যার বলা যায় যদি আমি নিজেকে একজন বিগিনার হিসেবে কনসিডার করি, যে আমি হয়তোবা একটা জায়গাতে দায়িত্ব পেলাম। তো সেক্ষেত্রে স্যার একজন বিগিনার হিসেবে আমি তো চাইবো যে একটা বেবি স্টেপ নিয়ে দেন আস্তে আস্তে করে বড় এরিয়াতে আমি এন্টার করতে। তাহলে স্যার সেক্ষেত্রে আমার ইনিশিয়াল নলেজ সেক্টরটা কোন জায়গা থেকে শুরু করলে আমার লিঙ্ক ধরে ধরে সামনে আগাতে সুবিধা হবে? এখন কিছু বললাম আমরা চারটা, ঠিক আছে। এখন আপনি জি। আসলে দেখবেন যে আপনার সম্পৃক্ততা কোন জায়গায়। আপনি যদি মনে করেন পিওর অ্যাকাউন্টস নিয়ে আপনি কাজ করেন, তাহলে যেটা বললাম জি। অ্যাকাউন্টস ডিজাইন করতে গেলে আপনার ট্যাক্স বের দুটো জানতেই হবে। রাইট। তাহলে ইনকাম ট্যাক্স এবং ভ্যাট অ্যাক্টের কোন এরিয়াটা আপনার ভালো জানতে হবে। তো আমরা যখন বললাম যে ইয়ে করবো আমরা, ওই যে কোম্পানিজ অ্যাসেসমেন্ট, ওই জায়গায় একটা চেক লিস্ট থাকবে, ওই জায়গায় রেফারেন্স দেওয়া আছে যে কোন কোন এরিয়াটা অ্যাকাউন্টস প্রিপেয়ার করতে হলে হাইলি ইম্পর্টেন্ট। তো ওই চেক লিস্ট ধরে কিন্তু আপনি ওই ধারাগুলো যখন পড়বেন, দুই একবার পড়ার পর আপনার মেমোরাইজ হয়ে যাবে। আর আপনার আরেকটা কাজ করতে হবে, আপনার যদি অ্যাকাউন্টস এবং ফাইন্যান্সের সাথে যদি আলাদা ডিপার্টমেন্ট থাকে, ইনকাম ট্যাক্স, ভ্যাট এবং সাপ্লাই চেইন, ইউজুয়ালি স্যার তারা আমাদের তিনটা কিছু কিন্তু নেই। এই তিনটাও কিন্তু অ্যাকাউন্টস ফাইন্যান্সের আন্ডারে ইউজুয়ালি থাকে। তাহলে ওই তিন রাইট। ডিপার্টমেন্টের সাথে আপনি সবসময় লিয়াজও মেনটেন করবেন। লিয়াজও মেনটেন করলে কিন্তু আপনি বুঝবেন যে এই ক্রস কানেকশনটা কোথায় করতে হবে। ওর যেটা বলেন যে আইনের পরিসর অনেক ব্যাপক। এখন আপনি যদি চিন্তা করেন যে না, আমি হেড অফ অ্যাকাউন্টস না, আমি এক্সিকিউটিভ লেভেলে চাকরি করে আমার ওয়ার্ক স্কোপটা খুব লিমিটেড, তাহলে ওই লিমিটেড এরিয়ার মধ্যে এখানে কোনটা টাই আপ করতে হবে সেটা আগে আপনাকে জানবেন। যেমন যেটা বললাম যে আপনি করদাতা, তো করদাতা হলে আপনি স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতা, এর পাশাপাশি কর্পোরেট এসএসসি। তাহলে আপনি জি। প্রথমে চিন্তা করেন যে আমি যে এরিয়াতে কাজ করি আমার দেওয়া হয়তো ইন্ডিভিজুয়ালের ফাইল করানো হবে, তাহলে আপনি ইন্ডিভিজুয়াল ফাইল নিয়ে আগে আগে দেখেন। তারপরে আপনি যদি বলেন যে ভ্যাট এরিয়ার কোনটা আমি জানবো, তাহলে মূসক 9.1 কিন্তু খুব কমপ্লেক্স একটা রিটার্ন। এই রিটার্ন রিটার্ন, আপনি রাইট আগে স্যার। হাত দেওয়ার দরকার নেই। তাহলে আপনি আগে জি। বুঝুন যে মূসক আইনে কয়টা ইম্পর্টেন্ট রিটার্ন আছে। যেমন ওই জায়গায় প্রায় 75 থেকে 78টা ফর্মের কথা বলা আছে। এর জি। মধ্যে আমরা জানি 6.1, 6.2, তারপরে 6.4, সরি 4.3, 9.1, এগুলো হলো ইম্পর্টেন্ট ফর্ম, মানে পারচেস বুক, সেলস বুক। আরেকটা আছে হলো আপনার এই প্রোডাকশনের ক্ষেত্রে আমরা ইয়ে বলি না, বিওএম বা
বিও বিল অফ মেটেরিয়াল, বা যেটা বলে রেসিপি, মানে একটা ইউনিট প্রডিউস করতে গেলে কি কি ইনগ্রিডিয়েন্টস ওই জায়গায় এঙ্গেজ করা হয়, এটার বলা হয় 4.3, মানে কো রিলেশন বা কোএফিসিয়েন্ট, মানে কি পরিমাণ ম্যাটেরিয়াল দিয়ে কি পরিমাণ গুডস আপনি বানাবেন। তাহলে এই ফর্মগুলি হুম। আপনি আগে বুঝান, ঠিক আছে? আপনি 9.1 পরে যান। আর কিছু, এই যে 75টা ফর্মের কথা বললাম, এই ফর্মের মধ্যে কিছু আছে একদম মানে আহ, ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ডাটার মতো আর কি, মানে কোনো একটা তথ্য ফিল আপ করতে হবে। তো ওই ফর্মগুলি আসলে বুঝার কিছু নাই, এগুলি এই কোর্স মেটেরিয়াল হিসেবে আলোচনারও কিছু নাই। আপনি দেখবেন যে বই হাতে নিলে আপনি নিজেই বুঝবেন। জাস্ট আপনি ওই একটা স্কুলে এডমিশন নিতে গেছেন, ওই জায়গায় একটা ফর্ম ফিল আপ করতে হলে ওই ধরনের ফর্ম। তো ওই বিষয়গুলো আগে জানো, তারপরে যদি বলে যে আপনি এই ফরেন ট্রেড সম্পর্কে জানবেন, তাহলে ওই জায়গায় দেখবেন যে অনেক ধরনের অথরিটির সম্পৃক্ততা আছে, অনেক ধরনের ফর্ম ফরম্যাটের কথা বলা আছে। তাহলে আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড দেন, অথবা আমাদের এই কোর্সে সম্পৃক্ত হলে এখান থেকে বিভিন্ন ধরনের ফর্ম ফরম্যাট দেওয়া হবে। ইন্টারন্যাশনাল হুম। ট্রেডের ক্ষেত্রে আমরা যেমন যেমন কাস্টমস এর সম্পৃক্ততা আছে, ইম্পোর্ট পলিসি এক্সপোর্ট পলিসির সম্পৃক্ততা আছে, পাশাপাশি ব্যাংকিং অ্যাক্ট বা বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট, ওই দেখবেন বিভিন্ন ধরনের সার্কুলার আছে, এফি সার্কুলার, ফরেন এক্সচেঞ্জ সার্কুলার। তাহলে আপনি স্যার, পর্যায়ক্রমে এই বিষয়গুলো বাংলাদেশ জানেন। ব্যাংকের সার্কুলার যদি আমি জানতে চাই তাহলে তো স্যার এটা আসলে সব ধরনের প্রতিষ্ঠানের জন্যই তো আমার এটা জানাটা দরকার, কারণ হ্যাঁ, সব কোম্পানি নিজে, প্রতিষ্ঠানের জন্য একটি। তাই না? ওকে, জি। হ্যাঁ, আমি যেটা বললাম যে আপনার সম্পৃক্ততা যে জায়গায় থাকুক, জানার যেহেতু কোনো বিকল্প নাই, তাহলে আপনি জানলেন। তাহলে অনেক সময় হয় কি, যে দেখা গেলো যে আপনার ডিপার্টমেন্টের সুপারভাইজার, উনি অনেক দিন যাবত আছেন, সহজে নড়চড় করেন না, এই কারণে আপনি হয়তো প্রমোশন পাচ্ছেন না, অথবা আপনার প্রমোট করা হচ্ছে না, বা অন্য ডিপার্টমেন্টের আপনার ট্রান্সফার করা হচ্ছে না। তাহলে আপনি কিন্তু কনফ্লিক্টে যাওয়ার দরকার নেই। আমরা অনেক অধৈর্য হয়ে কি করি, কোম্পানি সুইচ করি। তাহলে এই যে এলোপাথারের দৌড়াদৌড়ি আমরা করি, করতে করতে এক সময় এসে আমরা একটা ভালো পরিবেশ থেকে একটা ইনফেরিয়র এনভায়রনমেন্টে আসবো, ওই জায়গায় আমরা ম্যাচ করতে পারি। তাহলে আপনি যদি ধৈর্য ধরে থাকেন, আপনার সুপারভাইজার এক সময় অনেক সময় রিটায়ারমেন্টে যাবেন। আবার অনেক সময় কি সুপারভাইজারের যথেষ্ট নলেজ থাকে না অনেক বিষয়। তাহলে আপনি টেবিল ডিসকাশন বা গ্রুপ ডিসকাশন অথবা বোর্ডের সামনে যখন আলোচনা হবে একটা বিষয় নিয়ে, আপনি যদি জি। ওই জায়গায় এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি ইনপুট দিতে পারেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার নজরে আসবে। তাহলে আপনার এই উপরে ওঠার সিঁড়িটাও তখন স্মুথ হবে। তো আবার অনেক সময় রাইট। দেখবেন যে সুপারভাইজার আছেন, উনি রিটায়ারমেন্টে আসছেন, অথবা অসুস্থ হয়েছেন, অথবা গোল্ডেন হ্যান্ডশেকে গেছেন। তখন কিন্তু কোম্পানি সহসায় বাইরে থেকে লোক নিবে না, তখন সে ইন্টারনালি সার্চ করবে যে কার নলেজ বেসটা ভালো আছে। তাহলে আপনার সুযোগের অপেক্ষা থাকতে হবে, এবং সুযোগটা ইউটিলাইজ করতে গেলে আপনার জানতে হবে। রাইট। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম অ্যাডমিন আসসালাম। থেকে বলছিলাম। স্যার, কোশ্চেন কোয়ারি সবার আমরা লাস্টের দিকে নিব। আমাদের সাথে আরো একজন ফেসিলিটেটর আছে স্যার, আপনি শেষ করলে আমরা ওনাকে জি। সুযোগ দিব কথা বলার না, জন্য আমার প্লিজ স্যার। আলোচনা শেষ, আমার আলোচনা শেষ। ওকে, তাহলে আমরা স্যার আমাদের সাথে হাবিবুর রহমান না স্যার না আছেন। সাদত ভাই, জি। আমার একটু কোশ্চেন আছে সাদত ভাই। আসসালাম। কোশ্চেনটা আমরা স্যার লাস্টে আসসালামু নেবেন আলাইকুম। স্যার প্লিজ। আমরা অ্যাভেলেবেল, ঠিক আছে? আপনারা ওই হ্যাঁ স্যার, আমাদের আমাদের সাথে আরেকজন থাকবেন। ফেসিলিটেটর। সবার কোশ্চেন কোয়ারি আমরা লাস্টে নিব। আমাদের সাথে আরো একজন ফেসিলিটেটর আছেন, মিস্টার হাবিবুর রহমান স্যার। উনি এখন ওনার বক্তব্য একটু বলবেন, এরপরে আমরা আর কি কোশ্চেন কোয়ারিটা নিব। হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। জি, মিস্টার হাবিবুর রহমান স্যার শুনতে পাচ্ছেন প্লিজ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে স্যার। প্লিজ আপনি স্টার্ট ওকে। করতে পারেন স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ওমর ফারুক ভাইয়ের বক্তব্য শুনছিলাম। উনি চমৎকার ভাবে প্রেজেন্টেশন দিচ্ছিলেন। আশা করি ওনার বক্তৃতা থেকে আপনারা উপকৃত হয়েছেন, এবং পরবর্তীতে যখন সেশন শুরু হবে এলাবোরেটলি এবং ইনডেপথ লেকচার আপনারা পাবেন, সে বিষয়ে আমরা আশাবাদী। সাথে সাথে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এবং বিজ সলিউশনের কর্তা ব্যক্তি, বিশেষ করে প্রধান হিসাবে আছেন শফিকুল ইসলাম স্যারে। উনি স্বীকৃত হিসাববিদ। উনিও আজকের সেশনে ছিলেন। আমি সেই সময় প্রথমে জয়েন করতে পারি নাই, আমি একটু অন্য মিটিং এ ব্যস্ত ছিলাম, এখনো একটু বাইরে আছি। যদি সাউন্ড নয়েজ হয় আমাকে একটু সিক দ্য অ্যাপোলজিস, ক্ষমা করে দিবেন। আমি প্রেজেন্টেশন ছাড়াই কিছু কথা বলবো। তো স্যারকেও আমি ধন্যবাদ দিচ্ছি, সাথে সাথে ওমর ফারুক ভাইকেও ধন্যবাদ দিচ্ছি। দিয়ে আমি সংক্ষিপ্তভাবে আমাদের এই যে পোস্ট গ্রাজুয়েশন কোর্সের এই বিষয়গুলো সাবজেক্টটা নিয়ে যদি শুরু করি, তাহলে এটার নাম দেওয়া আছে কাস্টমস ভ্যাট অ্যান্ড ট্রেড ম্যানেজমেন্ট। এখন শেষের দিক থেকে যদি শুরু করি ট্রেড ম্যানেজমেন্ট, তাহলে আমরা বলবো বেসিক্যালি দ্য কি পয়েন্ট অফ দ্য কোর্স উইল বি
ফরেন ট্রেড ম্যানেজমেন্ট। That what is the foreign trade? Basically foreign trade বলতে আমরা যেটা বুঝি, buying and selling goods and services in exchanged foreign currency for making some profit. এখানে কতগুলো ইস্যু আছে। বাইং এবং সেলিং হতে হবে, ক্রয় এবং বিক্রয় থাকবে। এই ক্রয় এবং বিক্রয় হবে দেশের বাইরে, দেশের ভিতরে হলে হবে না। দেশের বাইরে কোনটা? দেশের বাইরে হচ্ছে কোনো স্বাধীন সার্বভৌম দেশ অথবা তার অঞ্চল অথবা তার রিজিয়ন। এবং এইটা আমাদের বাংলাদেশের যে কারেন্সি আছে এই কারেন্সিতে করা যাবে না, এটা ফরেন কারেন্সি আদার দেন বাংলাদেশ কারেন্সি। ইট মে বি দ্য ডলার, ইট মে বি দ্য ইউরো, ইট মে বি দ্য ডয়েশমার্ক, ইট মে বি দ্য ইয়েন, এগুলোতে হতে পারে। আর এইটার সাথে একটা লাভ এবং লসের সম্ভাবনা জড়িত থাকে। আমরা পরবর্তীতে যখন ডিটেল আলোচনা করব তখন দেখব দেয়ার হ্যাজ দ্য লট অফ ডিফারেন্সেস ইন বিটুইন ট্রেড অ্যান্ড বিজনেস। বিজনেস সবসময় প্রফিটেবল নাও হইতে পারে। বিজনেস কি হতে পারে? বিজনেস চ্যারিটি হতে পারে, বিজনেস বিনা লাভের হতে পারে। আমরা যে ইস্যুটা আলাপ করব সেটা হলো ভেরি মাচ ট্রেড। এখন যেহেতু ট্রেডে লাভ এবং লস থাকবে, আমরা লাভ করার জন্য চেষ্টা করব, ডেফিনিট এই জায়গাগুলোতে ঝুঁকি থাকবে। আবার আমরা যে ট্রেডটা করব ফরেন ট্রেড, এই ফরেন ট্রেড যেহেতু করব আর একটা দেশের সাথে, এইটাতেও কিছু ঝুঁকি থাকবে। এই ঝুঁকিগুলো যেহেতু থাকে এইটার সাথে মেনি মোর ল, রুলস অ্যান্ড রেগুলেশনস জড়িত থাকে। ওমর ফারুক ভাই যেটা বলেন, অ্যাকাউন্টস জড়িত থাকে, বিভিন্ন সিস্টেমের মধ্য দিয়ে আমরা সামনের দিকে আগে। এখন এই কোর্সে 4টা বিষয় কেনা হয়েছে, 4টা বিষয় শেষের দিক থেকে আমরা শুরু করছি। তাহলে আমরা দেখলাম ফরেন ট্রেড। ফরেন ট্রেড বেসিক্যালি কাভার্স বাইং অ্যান্ড সেলিং টুয়ার্ডস দ্য ফরেন কান্ট্রি। মিন বাইং অ্যান্ড সেলিং মিন, বাইং মানে আমার দেশের কনটেক্সটে যদি আমি চিন্তা করি ইম্পোর্ট, সেলিং যদি কনটেক্সটে চিন্তা করি আমার দেশে তাহলে এক্সপোর্ট। মিন আমি যখন প্রথম ফরেন ট্রেড কল্পনা করলাম আমার ভিতরে দুটো জিনিস আসলো, একটা হলো ইম্পোর্ট মিন আমদানি, একটা আসলো এক্সপোর্ট মিন রপ্তানি। আমি এই আমদানি রপ্তানি কিভাবে করব এইটাকে পরিচালনা করবার জন্য কিছু আইন, কিছু ল, কিছু রুলস রেগুলেশনস প্রতিষ্ঠিত হয়েছে। এর কিছু হলো ডোমেস্টিক, কিছু হলো ফরেন। ফরেন আইনগুলো আমরা যেভাবে পরিপালন করতে হবে ফরেন ট্রেডের ক্ষেত্রে, লোকাল আইনগুলো আমাদের জন্য পরিপালন করা একান্ত আবশ্যক হবে। এই বিষয়গুলো শুরু দিয়ে, এই বিষয়গুলো কাভারেজ দিয়ে আমাদের কোর্সের স্টার্টিং শুরু হলো। স্টার্টিং শুরু করতে যে আমি যদি প্রথম বলি আমি ইম্পোর্ট করব, তাহলে ইম্পোর্ট করতে হলে আমাকে যে আইনকে ফলো করতে হবে, ফার্স্ট অফ অল আমার কাস্টমস অ্যাকাউন্ট চমৎকার করে বলছিলেন যে কাস্টমস অ্যাক্ট 2023, এই আইনটা বাংলাতে আসছে। 1969 সালের আইন ইংরেজিতে ছিল, এটা বাংলাতে তৈরি করা হয়েছে। এই আইনে আমার পণ্য কিভাবে আমদানি হবে, আমার পণ্য কিভাবে রপ্তানি হবে, আমার পণ্য আমদানি এবং রপ্তানির সংজ্ঞাগুলো কি, পণ্যের ক্লাসিফিকেশনস কি হবে, আমি যে মূল্য ঘোষণা করলাম, মেন ইম্পোর্টার এবং এক্সপোর্টার যে ট্রানজাকশনস ভ্যালু ডিক্লেয়ার করলো ডিউরিং দ্য ইম্পোর্টেশনস অর ডিউরিং দ্য এক্সপোর্টেশনস, দ্যাট উইল বি সাস্টেইন ইন দ্য কাস্টমস। আমদানিকারক এবং রপ্তানিকারক যে মূল্য ঘোষণা করলো শুল্কায়নের সময় সেটা টিকবে কিনা, যদি না টিকে তাহলে কোন আইনে সেটাকে পরিবর্তন করা যাবে, কোন আইনে সেটাকে কমানো এবং বাড়ানো যাবে। এই কোর্সে সেই বিষয়গুলো এখানে ডিটেল পড়ানো হবে। বেসিক্যালি যেটা হলো, আমরা কাস্টমসের ক্ষেত্রে যখন আসবো তখন মেইন ইস্যু যেটা হয় ক্লাসিফিকেশনস। ওমর ফারুক ভাই মামলা এবং বিভিন্ন রেগুলেশনস এর কথা বলছে। কাস্টমস নিয়ে যখন আমরা আলাপ করি সেইটা প্রবলেমগুলো যখন আসে, ক্লাসিফিকেশনস গুলো আসে। কাস্টমস ক্লাসিফিকেশন অ্যাসেসমেন্টের সময় যে ক্লাসিফিকেশনস করে, বেসিক্যালি দে ডিপেন্ডস অন দ্য ইনকোটার্মস অ্যান্ড এইচএস কোড। আমরা ইনকোটার্মস এর উপরে আমাদের একটা স্পেসিফিক ক্লাস থাকবে, এইচএস কোডের উপরে ক্লাস থাকবে। ইনকোটার্মস মিন সেলস টার্ম, মিন ট্রেড টার্মস। সারা পৃথিবীর ট্রেড কিভাবে হবে, কিভাবে পরিচালিত হবে, এইটাকে ইউনিফর্ম করবার জন্য ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স ইনকোটার্মস 2020 ডিক্লেয়ার করছে। এখানে 11টা টার্মস আছে। আমাদের দেশে গভর্নমেন্ট সবগুলোকে অনুমোদন দেয় নাই, ঠিক যেই টার্মস গুলো আমাদের দেশে প্রযোজ্য আছে আমরা সেগুলো নিয়ে ডিটেল আলাপ করব।
এইটা ডিটেল আলাপ করলে কি হবে, আপনি একটা টার্মস দেখেই বুঝতে পারবেন এই পণ্যের দাম কত নির্ধারণ করা হলো, এটার ঝুঁকি কে বহন করবে, এটার জাহাজ ভাড়া কে দিল, আদৌ দিছে কিনা। এটা দেখলে এট দ্য এন্ড অফ দ্য কোর্স ইউ উইল বি ক্যাপাবল টু ডিটারমাইন দিস সর্টস অফ ইস্যুস। এরপরে হলো এইচএস কোড, হারমোনাইজড কমোডিটি ডেসক্রিপশন এন্ড কোডিং সিস্টেম। আমি বলি ওমর ফারুক ভাই যে বিষয়গুলো ওনার বিষয়গুলো আমি রিপিট করব না, যেহেতু আমি ওনার বক্তৃতা শেষের দিকে আমি কিছু শুনছি, এর বাইরে কিছু কথা বলবো। এই এইচএস কোর্স ছাড়া পণ্যের ক্লাসিফিকেশন করার সুযোগ নেই। আমাদের আমদানি নীতি 2021-24, আমাদের রপ্তানি নীতি 2024-27, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের ইউসিপিডিসি 600, আমাদের ফরেন এক্সচেঞ্জ গাইডলাইন, বাংলাদেশ ব্যাংক, প্রত্যেকটা জায়গাতে বলছে ইনকোটার্মস এবং এইচএস কোডের অ্যাপ্লিকেশন ছাড়া আমদানি এবং রপ্তানি করার সুযোগ নাই। আমাদের কোর্সে এই বিষয়গুলো কভার করা হবে, এইগুলো পড়ানো হবে। বেসিক্যালি কাস্টমসের পরে যদি আমি আসি ভ্যাট, তাহলে ভ্যাটকে যদি আমরা ডোমেস্টিক ট্যাক্স মেকানিজমের কথা বলি, ভ্যাট আমদানির ক্ষেত্রেও ভ্যাট আরোপিত হয়। আপনারা দেখবেন ভ্যাট আইনে যখন ধারা 27, ধারা 28, ধারা 31 সবগুলোতে বলা আছে ঠিক যেই সময়, পদ্ধতি এবং নিয়মের মধ্য দিয়ে আমদানি পর্যায়ে আমদানি শুল্ক আরোপ করা হবে, ঠিক একই সময় এবং পদ্ধতিতে আমদানি পণ্যের উপর আমদানি শুল্ক প্রযোজ্য না হইলেও করযোগ্য পণ্য বা সেবার উপরে মূসক আরোপিত হবে। তার মানে হলো আপনি যখন কাস্টমস আইন পড়বেন, কাস্টমসে দেখবেন একটা ভ্যাটের একটা অংশ আপনি কভার করে আসবেন। আবার ধারা 28-এ বলা হয়েছে, ভ্যাট আইনের ধারা 28-এ সেখানে বলা হচ্ছে সকল প্রকার শুল্ক কর যোগ করার পরে যেই মূল্য হবে আমদানি মূল্যের সাথে, সেটা আবার একটু রিপিট করি, আমদানি মূল্যের সাথে সকল প্রকার শুল্ক কর যোগ করার পরে যে মূল্য হবে ওই মূল্যের উপরে ভ্যাট আরোপিত হবে। হ্যাঁ, এটা আমদানি পর্যায়ে। তাহলে কি হলো, তাহলে আমরা যখন ভ্যাট আইন পড়তে যাব, দেখব এই ভ্যাট আইন কোনো না কোনো ভাবে কাস্টমস আইনের সাথে সম্পর্কিত। আবার ধারা 31-এ যে যখন দেখব, সেখানে দেখবেন আপনারা এটি অ্যাডভান্স ট্যাক্সের কথা বলা আছে। এটি ট্রেড কালীন সময় আমরা মূসক যখন পড়বো, ভ্যাট যখন পড়বো, তখন দেখব দিস ট্যাক্স ইজ দ্য ভেরি মাস মাল্টিপল স্টেজেস ট্যাক্স, দিস ট্যাক্স ইজ দ্য ভ্যালু এডেড ট্যাক্স। আপনার যতবার হাত পরিবর্তিত হবে, ততবার যদি প্রাইস সংযোজন হয়, মূল্য বাড়ে, আপনার উপরে কর আরোপিত হবে। এই জন্যই আমদানিকালে যে মূল্য থাকে, ট্রেডিং এর যে মূল্য থাকে, আমদানিকালে আপনি যদি এক টন ক্যালসিয়াম যদি 10,000 টাকায় সকল শুল্ক কর সহ আমদানি করেন, বেচার সময় যদি সেটা 12,000 টাকা হয়, আপনি কিন্তু বিক্রি করার সময় 12,000 টাকার উপরে ভ্যাট দিবেন। এটা হলো আইনের বিধান। আমরা একাডেমিক পারপাসে পড়বো, আমরা সবসময় বলি দেয়ার হ্যাজ সাম সর্টস অফ আন্ডারস্ট্যান্ডিং এবং মিসকনসেপশনস ফর দ্য থিওরি অ্যান্ড দ্য প্র্যাকটিস। প্র্যাকটিস এবং থিওরির সাথে কিছু কিছু জায়গাতে কিছু ডিফার করে। আমরা এই জায়গাগুলোতে যে বিষয়গুলো পড়াবো সেটা হলো ভেরি মাস একাডেমিক পারপাস। আপনি একাডেমিক বিষয়ে যদি ভালো নলেজ রাখতে পারেন, প্র্যাকটিস আপনার জন্য সহজ হয়ে যাবে। আমরা অনেক সময় উদাহরণ দিয়ে বলি, আপনি জোহরের নামাজ পড়তে চান, জোহরের নামাজ পড়তে হলে আপনাকে জানতে হবে এই নামাজের রক্ত কখন হয়, দুপুরের সময় না রাতের বেলায়। আপনি যদি দুপুরের সময় না পড়ে রাত্রিবেলায় ঈশান নামাজের সময় জোহরের নামাজ পড়েন, আপনার হবে না, কারণ দুটো নিয়ম, থিওরি দুই রকম। সূরা যদি জোহরের নামাজে জোরে পড়েন, আপনার নামাজ হবে না। এই জন্যই থিওরির সাথে প্র্যাকটিস, ওই যে বললাম একটু পার্থক্য সবসময় থাকে। আপনি যদি থিওরিটা ভালোভাবে জানবেন, জানলে আপনি প্র্যাকটিসটা, ওমর ফারুক ভাই কয়েকটা ইস্যুর কথা বলছেন, প্র্যাকটিসটাও সেখানে আসছে। আমরা জানি অধিকাংশ ক্ষেত্রে আমাদের যে অডিয়েন্স থেকে কোয়েশ্চেন গুলো আছে, ভেরি মাচ প্র্যাকটিস রিলেটেড। আপনারা প্র্যাকটিস রিলেটেড কোয়েশ্চেন গুলো করবেন, কিন্তু থিওরিকে ভালোভাবে যদি জানতে পারেন, দেখবেন অনেক কোয়েশ্চেনের সমাধান আপনার কাছে হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমরা যেটা আলাপ করলাম সেটা হলো ভ্যাট আইনের তিনটা বিষয়, ধারা 27, 28, 31। আমি সামান্য একটু অ্যাড করব। বাংলাদেশের ভ্যাট ব্যবস্থায় 3 প্রক্রিয়ার বাইরে যে ভ্যাট আরোপ করার সুযোগ নাই। একটা হলো আমদানি পর্যায়ে, একটা হলো উৎপাদন পর্যায়ে, একটা হলো ট্রেডিং বা সরবরাহ পর্যায়ে।
বাংলাদেশের এখনো পর্যন্ত ট্রেডিং পর্যায়ে যে পণ্য বা সেবার কেনাবেচা হয় অ্যারাউন্ড 60% ইম্পোর্ট করা। তাহলে এখানে কাস্টমসের ইনভলভমেন্ট আছে, ভেরি মাচ কাস্টমস ইনভলভ, কারণ বন্দরে কাস্টমস ক্লাসিফিকেশন ছাড়া কোনো আমদানি বা রপ্তানি পণ্য শুল্কায়ন হওয়ার সুযোগ নেই, অ্যাসেসমেন্ট হওয়ার সুযোগ নেই। আবার আমাদের যে কারখানাগুলো আছে, এই কারখানার একটা বড় অংশ আমদানি পণ্যের উপরে নির্ভরশীল। কাজে আপনি যদি কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজ করেন, কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ অথবা ম্যানেজার থাকেন, সেখানেও যদি ব্যাট ব্যবস্থাপনা জানতে চান, তাহলে আপনার কাস্টমস ইম্পোর্ট মিন কাস্টমস না জেনে সুন্দরভাবে আইনি প্রক্রিয়া আপনার ফ্যাক্টরিকে চালানোর সুযোগ নেই। আবার আমরা যখন ডিটেইল পড়ব, তখন ব্যাট আইন বেসিক্যালি যেটা নিয়ে বেশি এমফাসিস করে, গুরুত্ব দেয়, সেটা হলো উপকরণ। আমরা যখন 18 ক যে উপকরণের সংজ্ঞাগুলোতে দেখবো, সেখানে অনেকগুলো নেগেটিভ আইটেম আছে। এইগুলোকে আইন বলছে উপকরণ বলা যায় না, কিন্তু এর শেষের দিকে যে যদি আমরা এখন ডিপে যখন ইনডেপথ স্টাডিতে যাব, সেই সময় আমরা দেখব উৎপাদনকারীর জন্য যেটা উপকরণ না, ট্রেডিং কোম্পানির জন্য সেটা উপকরণ হতে পারে। এটা আমরা দেখব। এই বিষয়গুলো আমাদের এই কোর্সে কভার করা হবে। এখন এর পরে এসে আমাদের, যেহেতু আমরা বললাম ট্রেডিং এবং কাস্টমস, আমাদের বন্ড ব্যবস্থায় ইম্পোর্ট এবং এক্সপোর্টের প্রকারভেদ নিয়ে যদি আলাপ করি, বেসিক্যালি 2 টাইপস অফ এক্সপোর্ট সাস্টেইনিং আইন অনুসারে। একটা হলো ডিরেক্ট এক্সপোর্ট, যেটাকে বলি আমরা সরাসরি রপ্তানি, আর একটাকে বলি আমরা ডিমড এক্সপোর্ট বা প্রচ্ছন্ন রপ্তানি। এই প্রচ্ছন্ন রপ্তানি এবং সরাসরি রপ্তানির উপরে ওমর ফারুক ভাই বলছেন মূসক আরোপিত হয় না। যদি আপনি কোনো ক্রমে আপনার বন্ড লাইসেন্স থাকে, আপনি এখন এই আইনে এবার একটা সুযোগ দিচ্ছে, যাদের ব্যাংক গ্যারান্টির মাধ্যমে যারা এক্সপোর্ট করবে, তারাও শুল্ক কর পরিশোধ ছাড়া পণ্য বাংলাদেশে আনতে পারবে। আমরা শুধু যদি বন্ডের হিসাবে যাই, বন্ডের কথাতে যাই, আপনার যদি একটা বন্ড লাইসেন্স থাকে, আপনি পণ্য রপ্তানির জন্য যে উপকরণ আমদানি করবেন, ওই উপকরণের সকল প্রকার ক্লাসিফিকেশন কাস্টমসের এন্ডে কাস্টমস হাউসগুলোতে সম্পাদিত হবে, কিন্তু কোনো শুল্ক কর আপনি পরিশোধ করবেন না। উদাহরণ দিয়ে যদি বলি, আপনি একটা প্যান্ট ডেনিম এক্সপোর্ট করবেন আমেরিকাতে, এই ডেনিম এক্সপোর্ট করবার জন্য আপনি ফ্যাব্রিক্স আনছেন, এই ফ্যাব্রিক্সের ক্লাসিফিকেশন করার ফলে 10,000 টাকা ব্যাট এবং ট্যাক্স আরোপিত হয়েছে। আপনি যদি এক্সপোর্ট করেন, আপনাকে কোনো প্রকার শুল্ক কর সরকারকে দিতে হবে না। কিন্তু ইন কেস ইফ ইউ ফেইল টু এক্সপোর্ট দ্য ডেনিম, হোয়াট উইল বি? কোনো প্রক্রিয়ায়, কোনো ক্রমে, কোনো কারণে যদি আপনি এক্সপোর্ট না করতে পারেন, আপনার উপরে কিন্তু শুল্ক কর আরোপিত হবে, যদি আপনি লোকাল মার্কেটে ওই পণ্যকে বেচতে চান। আপনি যদি কখনো ফেইল করেন এক্সপোর্ট করতে, ওই পণ্যটা তো ধ্বংস করবেন না, ওইটা তো লোকাল মার্কেটে বিক্রি করবেন। এজন্য আপনার ওই পণ্যের উপরে মূসক আরোপিত হবে, ওই পণ্যের উপরে ভ্যাট আরোপিত হবে। এই বিষয়গুলো ডিটেল ইনডেপথ এই কোর্সে পড়ানোর চেষ্টা করা হবে ডিজাইন দিয়ে, এবং সেইগুলো সিস্টেমেটিক ওয়েতে। আরেকটা যেটা বলি, আমাদের ক্লাসগুলো হয় ভেরি মাচ রিসিপ্রোকাল। আমরা জানি আপনারা মাঠ পর্যায়ে অনেক ইম্পর্ট্যান্ট কাজ করেন, গুরুত্বপূর্ণ কাজ করেন, বিভিন্ন অফিসের সাথে আপনাদের লিয়াজও থাকে, আপনারা বিভিন্ন সমস্যাগুলো ফেস করেন মাঠ লেভেলে কাজ করার জন্য, প্রান্তিক লেভেলে কাজ করবার জন্য। এই জন্য ক্লাসটা হয় ভেরি মাচ রিসিপ্রোকাল। আমাদের যারা লেকচারার থাকেন ওনারা বলেন, আপনারা শুনেন, আবার আপনাদের যে সমস্যাগুলো থাকে আপনারা বলেন, আমাদের ট্রেনাররা সেগুলো শুনেন। এই শোনা এবং বলার মধ্য দিয়ে আমাদের এই ক্লাসগুলোকে আমরা চেষ্টা করি টু মেক মোর ইফেক্টিভ অ্যান্ড মোর মোটিভেশনাল। যদি কোনো ক্লাসকে ইফেক্টিভ করতে হয়, মোটিভেশনালের বিকল্প নাই। আর মোটিভেশনাল হলো ঠিক আপনি যেইটা চান আমাকে সেইটা ডেলিভারি দিতে হবে। আপনার রিকোয়ারমেন্ট যদি আমি ফুলফিল করতে পারি, এটা আপনার জন্য পেশনাদায়ক হবে। যখনই আপনি পেশনা পাবেন, তখনই সেটা আপনার জন্য এনজয়েবল হবে। আর যদি আপনি এনজয় করতে পারেন, তাহলে এই ক্লাস থেকে আপনি সবচেয়ে ভালো কিছু শিখতে পারবেন। মোটামুটি কথা আমি সংক্ষেপে ইন এ ব্রিফে যেটা বললাম,
আমাদের এই কোর্সে 4টা বিষয়কে কভার করার কথা বলছে। ইনকাম ট্যাক্স নিয়ে আমি কথা বলবো না, যেহেতু ওমর ফারুক ভাই দেখলাম উনি ডিটেলস ইনকাম ট্যাক্স নিয়ে কথা বলছেন। আমরা ট্রেড দিয়ে শুরু করছিলাম। বেসিক্যালি ট্রেডের দুটো পার্টের কথা বলছি, ফরেন ট্রেডের ইম্পোর্ট এবং এক্সপোর্ট। এই দুটোর সাথে কাস্টমস ওতপ্রোতভাবে জড়িত, এই দুটোর সাথে ব্যাট ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি এই বিষয়গুলো করায়ত্ত করতে পারেন, ভালোভাবে জানতে পারেন, at the end of the course it's have the possibility to become a good manager for the VAT, good manager for the customs, good manager for the foreign trade, income tax definitely। তো এই ইন ব্রিফ সংক্ষিপ্তভাবে আমি এই আলোচনাটুকু করলাম। এরপরে যেটা হলো আমাদের ইনস্টিটিউট থেকে বলা হয়েছে আপনারা প্রশ্ন করবেন, ডেফিনেটলি আপনাদেরকে প্রশ্ন নেওয়া হবে। আমি একটু আরেকটা প্রোগ্রামে একটু জয়েন করব। ওমর ফারুক ভাই আছেন, যদি আমরা প্রশ্নের সুযোগ দিতে চাই, যখন ক্লাস হবে তখন আপনারা প্রশ্নের সুযোগ পাবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারবেন আমার কাছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে যদি প্রশ্ন করেন তাহলে আমি সেটার উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। কোনো প্রশ্ন অডিয়েন্স? আমার একটা প্রশ্ন ছিল, আহ, এখানে বলেন। কি ইউসিপি 600 যেটা পড়ানো হবে সেটার অরিজিনাল পিডিএফ ভার্সনটা কি পাওয়া যাবে? আপনি বলছেন ইউসিপিডিসি 600 যেটা হলো 2077 ভার্সন। কত বছর আগে জানেন এটা? না, 2007 সরি ভুল বললাম, 2007 2007 সালে। আপনার অরিজিনালের দরকার কি বলেন? আপনি অরিজিনাল লেখাটা পাবো কিনা এটাই মনে হয় বোঝাতে চাইছেন, তাই তো? জি জি জি, একটা খুঁজছিলাম। ডেফিনিট শুধু অরিজিনাল লেখা না, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের অফিস বাংলাদেশে আছে। আপনার যদি টাকা থাকে আপনি 1600 টাকা ওরা নেই, ওখান থেকে কিনে নিতে পারবেন। আবার আমাদের কাছে যেহেতু একাডেমিক পারপাসে আমরা কথা বলি, আমাদের কিছু একেবারে অরিজিনালের মতো কিছু ফটোকপি প্রিন্ট থাকে। এটা মনে হয় 200-250 টাকা ইনস্টিটিউট থেকে দেয়, আপনি সেগুলো নিতে পারবেন। আর অরিজিনাল ভার্সন আমার কাছে না, আমি দেখলাম ওমর ফারুক ভাই যেরকম কাস্টম এনবিআর এর ওয়েবসাইট দেখালেন, আপনি ইউসিবিডিসির ওয়েবসাইট গেলে ওখানে অরিজিনাল ভার্সন পাবেন। আর যদি না পান আমাদের কাছে আছে ডেফিনিট। আমরা যখন পড়াবো তখন তো আপনাদের কাছে শুধু না, আমরা জানি আমাদের পার্টিসিপেন্ট যারা আছে, আমাদের স্টুডেন্ট যারা আছে, ওনারা ইংরেজিতে অত সবাই ভালো না। আমরা নিজেরাও ইংরেজিতে অতটা ভালো না। আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলায় ভালো বুঝি। এই জন্যই আমরা ইংরেজিটা দেব, সাথে সাথে আমরা বাংলাটাও যথাসম্ভব আপনাদেরও পরামর্শ নেব, আমরাও সেটা বাংলাতেই বোঝানোর চেষ্টা করব। আর কোন আপনি বুঝতে পারছেন কিনা? জি, কোর্সটা আসলে কতদিনের এটা টোটাল ডিউরেশন? এটা সাজিদুল সাহেব ভালো বলতে পারবেন, ওনাদের কাছ থেকে একটু নিলে। আমি যতটুকু জানি প্রিভিয়াস কোর্স যেটা হয়েছে সেটা সাধারণত আমরা 6 মাস পেয়ে স্যার, 6 মাস এক পেয়ে একটা দিয়ে আমরা কোর্সের কোর্স নিয়ে কথা বলবো। 10টা করে কোর্স ডিউরেশন নিয়ে, কোর্স ডিউরেশনটা কথা বলবো। কোর্স নিয়ে আপনারা পরে স্যারের কথা কাছে বলবেন। জি। স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে কোনো কোশ্চেন স্যারকে একটু জিজ্ঞেস করতে পারেন, স্যার হয়তো লিভ নেবেন। আমি একটু স্যারের কাছে কোনো আমরা কোশ্চেন একটা থাকলে প্রোগ্রাম আছে, আমাদের আমি একটু নয়েজি, আপনারা সাউন্ড পাচ্ছেন। আমি আসলে খোলা আকাশের নিচে একটু বাইরে ঢাকাতে, এই জন্য আমি একটু সময় চেয়ে নিছি। ওমর ফারুক ভাই কিছু মনে করবেন না, আমি একটু প্রশ্ন থাকলে আমি একটু নিয়ে এখান থেকে শেষ করে দিয়ে আমি ঠিক বেরিয়ে আছে, যাব। আপনি আর অন্য শেষ কোনো করেন। প্রশ্ন আছে কিনা? আর কোনো প্রশ্ন? এনি কোয়েশ্চেন? ফরেন ট্রেড, কাস্টমস, ব্যাট? আর কোনো আচ্ছা, প্রশ্ন আছে কিনা? মেবি কোশ্চেন নেই। আর থাকলেও আমাদের ওমর আচ্ছা। ফারুক রিপন স্যার আছেন, উনি হয়তো কভার না, করতে পারবেন। আপনি টোটাল কয়টা ক্লাস নেবেন? আমাকে বলছেন? হ্যাঁ স্যার, আপনি কয়টা ক্লাস নেবেন টোটাল? আমি এটা আসলে আমি বলতে পারবো না। এটা ইনস্টিটিউট ডিসাইড করে জানালে তখন আমি বলতে পারবো, এই মুহূর্তে আমি বলতে পারছি না। তবে রিকোয়ারমেন্ট আপনাদের যেটা থাকবে সেইটা আশা করি আমরা ফুলফিল করার চেষ্টা করব। না মানে এমনি অ্যাভারেজ আর কি, মানে লামসাম। এভারেজে স্যার মেবি 20 ক্লাস নিতে পারেন, 20, হ্যাঁ 20 ক্লাস পাবেন।
তো ঠিক আছে স্যার, মিস্টার হাবিবুর রহমান স্যার, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, প্লিজ। তবে আরেকটা কথা আমি বলি, আসলে আমাদের এই ক্লাসগুলো যেটা বলি এটা তো রিসিপ্রোকাল হয়, আপনাদের কাছ থেকে শুনি, আমরা বিভিন্ন এক্সাম্পল প্রেজেন্ট করি ক্লাসে। আরেকটা যেটা করি, আমাদের রেগুলেটরি অথরিটি যারা আমাদের কন্ট্রোলিং অথরিটি মিন আমাদের আইনকে যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে আমরা ক্লাসে অনেক সময় এক্সপার্টাইজ হিসেবে আনি, বিশেষ করে যেদিন আমরা হয়তো আমদানি নীতি পড়াবো, সিসিআই এর কোনো ডেপুটি কন্ট্রোলার অথবা জয়েন্ট কন্ট্রোলার এই ধরনের কোনো অফিসারকে আমরা আনি। যেদিন আমরা কাস্টমস পড়াই, কাস্টমসের বিশেষ করে ক্লাসিফিকেশন অথবা কাস্টমস প্রসিডিউর যখন পড়ায়, সেই হিসাবে কাস্টমসের কোনো হয়তো কমিশনার অথবা এডিশনাল কমিশনার অথবা জয়েন্ট কমিশনার যারা এই বিষয়ে এক্সপার্ট তাদেরকে আনি। আমরা যখন ভ্যাট ওমর ফারুক ভাই বলছিলেন, যখন আমরা রিটার্ন দাখিল করি, বিশেষ করে দাখিলপত্রগুলো এবং ফর্মগুলো দিয়ে যখন আলাপ হয়, তখন আমরা এক্সপার্টাইজ হিসাবে ভ্যাটে এক্সপার্ট দু একজন অফিসারকে আমরা এখানে আনি। যেদিন আমরা ফরেন এক্সচেঞ্জ গাইডলাইন পড়াই, হয়তো বাংলাদেশ ব্যাংকের কোনো এডিশনাল ডিরেক্টর অথবা ডিরেক্টর মেহমান হিসাবে আমি ব্যক্তিগতভাবে আনি, যেহেতু আমাদের বন্ধু বান্ধব অথবা সিনিয়র জুনিয়র আছে, তারাও এটাকে এনজয় করে, আপনাদের একটা সুবিধা থাকে, তাদের সাথে একটা পরিচয় হওয়া যায়, তারা যখন ক্লাসে এইভাবে আসে তারা অনার ফিল করে। এবং আমি ক্লাসে দেখছি খুব আগ্রহের সাথে তখন তাদের ফোন নাম্বারটা পর্যন্ত দিয়ে দিতে থাকেন, যে আমাদের এই ফোন নাম্বারগুলো আছে, আপনারা এগুলো নিয়ে রাখবেন, সেগুলোর জন্য সুবিধা হয়। তো এইটা আমাদের ক্লাসের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স, এগুলো কিন্তু আমরা করি ফর দ্য বেনিভোলেন্ট অফ দ্য পার্টিসিপেন্টস। তাহলে সবাই ভালো থাকবেন। শাহিদুল, আপনাকে অনেক ধন্যবাদ, ওমর ফারুক ভাই ধন্যবাদ, যদি শফিক স্যার থাকেন ওনাকে অনেক ধন্যবাদ। আজকে একজন ও জয়েন করার কথা ছিল, ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ, উনি সুপ্রিম কোর্টের আপিলিয়েট ডিভিশনের অ্যাডভোকেট, আমার ইউনিভার্সিটি ক্লাসমেট। তো সে হয়তো দু একটা কথা বলতো, এখন আমি ওকে খুঁজে পাচ্ছি না, জয়েন করছে কিনা, তাকে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম, যদি জয়েন করেন তাহলে তাকে আমি দুঃখিত জানাচ্ছি, পরবর্তীতে কোনো একটা সেশনে তাকে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। তাহলে আমি রাখলাম, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। জি, এই মুহূর্তে আমি আমাদের কোর্স মডিউল এবং ক্লাস যে সেশনটা হবে আমি একটু জাস্ট ডিটেলসে একটু বলছি 5 মিনিটের মধ্যেই, তারপর আমাদের রিপোর্ট স্যার আছেন, কোনো কোশ্চেন কোয়ারি থাকলে উনি অ্যান্সার দেবেন। হ্যাঁ, তো আমাদের সেশনটি মূলত হচ্ছে ডিউরেশন, যেটা আমাদের কোর্সের ডিউরেশন 6 মান্থ, 6 মাস মেয়াদি, এবং আমাদের ক্লাস এক্সাম সবকিছুই কন্ডাক্ট হবে অনলাইনে হয়ে থাকে। সপ্তাহে 3 দিন ক্লাস থাকে, রাত 8:30 বা 9টা এই টাইমের মধ্যেই ক্লাসগুলো হয়। এবং এই ক্লাসের অনলাইন ক্লাস আমাদের সেশনটা পুরোটাই অনলাইনে, কিন্তু যদি এখানে যারা পার্টিসিপেন্ট জয়েন করে তারা যদি মনে করে এখানে যে একটা বা দুইটা ফিজিক্যাল ক্লাস দরকার, বা এবং টিচার এবং পার্টিসিপেন্ট সবাই যদি মত দেয়, আমাদের লাস্টের দিকে একটা দুইটা বা তিনটা ক্লাস আমরা ফিজিক্যাল অ্যারেঞ্জ করতে পারি। হ্যাঁ, আমাদের অফিস হচ্ছে মতিঝিল সিটি সেন্টারে, লিফটে 26-এ। সো পুরোটাই আমাদের কোর্স কারিকুলাম অনলাইনে, বাট যদি মনে হয় যে ফিজিক্যাল ক্লাস একটা বা দুইটা ক্লাস দরকার, আমরা লাস্টের দিকে এটা অ্যারেঞ্জ করবো। আচ্ছা, আমাদের দুইটা লেভেলে টোটাল 6টা মডিউল কভার করা হবে আমাদের। সো মডিউলগুলো আমি একটু বলছি। আমাদের দুইটা লেভেলে টোটাল 6টা মডিউল আছে। এখানে প্রথম লেভেলে হবে প্র্যাকটিক্যাল ভ্যাট ম্যানেজমেন্ট, এখানে ভ্যাটের A to Z বেসিক থেকে অ্যাডভান্স সবকিছু কভার করা হবে। সেকেন্ড মডিউল থাকবে ইন্ডিভিজুয়াল এবং কর্পোরেট ট্যাক্স ম্যানেজমেন্ট, এখানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি কর যেটা এবং কোম্পানি ট্যাক্স রিটার্ন যেটা, সেটা পুরোপুরি সবকিছু কভার করা হবে। এবং এই ক্লাসটা আমাদের মিস্টার ওমর ফারুক রিপন স্যারই কভার করবেন। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ম্যানেজমেন্ট, এক্সপোর্ট ইম্পোর্ট যেটা আছে সেটা কভার হবে। লেভেল 2-তে যেটা হবে, এখানে হচ্ছে আমাদের ভ্যাট সফটওয়্যারটা শেখানো হয়, ফিনটেক ভ্যাট সফটওয়্যার, সাথে হবে কাস্টম এন্ড বন্ড ম্যানেজমেন্ট থাকবে, এবং সাথে থাকবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এন্ড কর্পোরেট গভর্নেন্স। এই 6টা মডিউল কভার করা হবে, এবং সপ্তাহে ক্লাস হবে 3 দিন। ফার্স্ট লেভেলে যে ক্লাসটা সেটা হবে আপনার সানডে, টুইসডে এবং ওয়েডনেসডে, 3 দিন, রবিবার, মঙ্গলবার এবং বুধবার।
আমাদের এটা এক্সাম আপনাকে দিতে হবে অনলাইন সিস্টেমে। এটা এমসিকিউ বেসড এক্সাম হয়ে থাকবে। এখানে টোটাল 60 এমসিকিউ থাকবে। হ্যাঁ, এখানে 60 মার্কস থাকবে, প্রতিটার জন্য 1 মার্ক থাকবে। এটা অনলাইনে আমরা আমাদের এক্সাম গুলো হয়ে থাকে রাত 9:30 হয়ে থাকে। এটা 90 মিনিটস টাইম দেওয়া হয়, সেখান থেকে এটা কভার করা হবে। এরপর আমাদের অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনের থাকে এটা 20%, এবং ক্লাস অ্যাটেন্ডেন্সের উপরে একটা মার্কস আছে 20%। সেটা হচ্ছে আমাদের এই গ্রেডিং সিস্টেম। এবং আমাদের যে রেজাল্টটা, সেটা এই আমাদের যে একাডেমিক মানে এডুকেশন যে গ্রেডিং সিস্টেম, সেই হিসাবে আপনার প্রেজেন্ট হবে গ্রেডিং A+, A মাইনাস সেটা। এবং এক্সাম ফি আছে আমাদের প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা 300 টাকা। 300 টাকা হচ্ছে এক্সাম ফি পার মডিউল। সো 6টা মডিউল আছে, 6টা মডিউলে 1800 টাকা এক্সাম ফি দিতে হয়। এটা হচ্ছে 2টা লেভেলে 900 টাকা 900 টাকা করে দিতে হয় 3 মাস পর পর। আর আমাদের কোর্স ফি, যেটা কোর্স ফিটা আমাদের মূলত রেগুলার ফি 30,000, 30,000। বাট আর্লি বার্ড অফার যেটা আছে আমাদের এই ব্যাচে, সেটা হলো 21,000 টাকা, 21,000। এটা 4টা ইনস্টলমেন্টে আপনি পেমেন্ট করতে পারবেন। 4টা ইনস্টলমেন্টে, ফার্স্ট ইনস্টলমেন্টে 6,000 টাকা, এবং বাকি যে 3টা ইনস্টলমেন্ট 5,000 টাকা করে দিতে হয়। আর এটা হচ্ছে 1 মাস পর পর। হ্যাঁ, টোটাল 4টা ইনস্টলমেন্ট। আর এখানে যদি কেউ ফুল পেমেন্ট করে, একত্রে ফুল পেমেন্ট করলে সেক্ষেত্রে একটা ওয়েবার থাকে, সেই ওয়েবারটা তার পাবে। ওকে, তারপর আমাদের যে কোর্স মডিউল ফুল পেমেন্ট করলে এক্সাম কত? হবে, এক্সামের যে রেজাল্ট, সরি, ফুল পেমেন্ট করলে কত টাকা আসবে? ফুল পেমেন্টে 18,000 টাকা। 18,000 টাকা আমাদের ফুল পেমেন্টে কভার করা হবে। ইনক্লুডিং এক্সাম ফিস? না, এক্সাম ফিটা পুরোটাই আলাদা। এক্সাম ফি 1800 টাকা, তো ওইটা আলাদা। কোর্স ফি এবং এক্সাম ফি আলাদা। এবং আমাদের এই যে রেজাল্টটা, সেটা হচ্ছে গ্যাজেটেড আগে পাবলিশ করা হয়। গ্যাজেটেড আগে একটু আমি দেখানোর ট্রাই করছি। এই রেজাল্টটা আমরা গ্যাজেটেড আগে পাবলিশ করে থাকি। আমাদের এখানে যারা কোয়ালিফাই করে, তাদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু সহ আমাদের গ্যাজেটেড রেজাল্টটা পাবলিশ হয়ে থাকে। তো এই ছিল আমাদের কোর্স সম্পর্কে, কোর্স ডিটেলস। তো কোর্স সম্পর্কে কারো যদি কোনো কোয়ারি থাকে, কোশ্চেন করতে পারেন। সেই সাথে আমাদের স্যারও আছেন, মিস্টার ওমর ফারুক রিপন স্যার। তার কাছে কোনো কোয়ারি থাকলে আপনারা বলতে পারেন প্লিজ। কোর্সের ডিটেইলসটা আমরা কি কোনো অনলাইনে আমরা পাইতে পারি, হোয়াটসঅ্যাপে অথবা কোনোভাবে মেইলে? কোর্সের যা আপনি বললেন এটা ডিটেলস, কোর্সের ডিটেলস, জি জি হ্যাঁ, এটা আমরা অলরেডি যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আমরা দিয়েছি, তারপর আবারও দিব, আমরা শেয়ার করে দিব ইনশাআল্লাহ। আমি তো অলরেডি গ্রুপে দিয়ে দেন ডিটেইলসটা, তাইলে আমরা জি জি হয়তো জি দেখতে পারতাম। জি, আমরা দিয়ে দিব, কিছুক্ষণ পরে দিয়ে দিব প্লিজ। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি। হ্যালো, জি প্লিজ প্লিজ। এই কোর্স করার জন্য শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে, বা মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনটা কেমন দরকার হবে এটার জন্য? ওকে ওকে, এটা আমরা গ্রাজুয়েশন প্রিফার করি। যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তারা সবাই জয়েন করতে পারবে। যে কোনো সাবজেক্টে যারা করেছে সবাই করতে পারবে। আর যারা ফাইনাল লেভেল ইয়ারে আছেন, হ্যাঁ, গ্রাজুয়েশনের 4th ইয়ারে আছেন বা এক্সাম দিয়েছেন, রেজাল্ট পাবলিশ হয়নি, তারাও জয়েন হতে পারবেন। আমি অলরেডি পিজিডি আইএফআরএস আইএস এর ভিতরে আছি। তো ওটা তো বুধবার ক্লাস হয় 8:30 থেকে 9:30। তো একসাথে দুইটা কোর্স তো নিলে একটু কনফ্লিক্ট হয়ে যায়। এই কোর্সটা আচ্ছা আবার কখন শুরু হবে? আচ্ছা, আসসালামু আমাদের আলাইকুম। জি 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 আসসালামু প্লিজ আলাইকুম। একটু আমি একটু জানতে আমাদের চাচ্ছিলাম ক্লাসটা শুরু হবে। জি প্লিজ প্লিজ, আমি একটু তরিকুল জানতে সাহেব, জি চাচ্ছি বলুন প্লিজ। এই যে পরীক্ষাটা এখানে দেখতেছি চার্টার্ড ফিনান্সিয়াল অফিসার, মানে কি সার্টিফিকেট কি এই ইয়াতেই হবে নাকি? এটা হলো চার্টার অফিসার লিমিটেড, COL। হ্যাঁ, চার্টার অফিসার্স লিমিটেড আমাদের প্রতিষ্ঠানের নাম। এইটার ইয়েতে আপনি সার্টিফিকেট পাবেন, সার্টিফিকেটে আমাদের প্রতিষ্ঠানের নাম থাকবে। না, ওটার মানে কিসের উপরে, মানে সার্টিফিকেটটা কিসের উপরে দেওয়া হবে? ভ্যাট আচ্ছা, ট্যাক্স? আপনি যে কোর্সটা কমপ্লিট করবেন সেটার উপরে আপনি হচ্ছে যেমন প্রফেসর PGD ইন কাস্টম ভ্যাট ট্যাক্স স্টেট ম্যানেজমেন্ট, আমাদের কোর্সের নাম হচ্ছে PGD ইন কাস্টমস ভ্যাট ট্যাক্স স্টেট ম্যানেজমেন্ট। এই কোর্সটা যে কমপ্লিট করেছেন সেটার ইয়েতে আপনি সার্টিফিকেট পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। পরীক্ষাটা কি ইংলিশে হবে না বাংলায় হবে? আচ্ছা, এটা ইংলিশেও হয়ে থাকে। ইংলিশে আপনাদের এখানে লেকচারও অনেক লেকচার আছে, ইংলিশ পাবেন, বাংলা পাবেন, বাট এক্সামটা ইংলিশই হয়ে থাকে।
এবং এটা এইখানে যে বেসিক। আপনারা গেজেটেড আকারে প্রকাশ করলেন, এটাতে বেনিফিটটা কি? আচ্ছা, বেনিফিটেড হচ্ছে আমাদের স্পন্সর আছে, এটার, বলবে, সমস্যা নেই। আর আমাদের এটা বেনিফিট হচ্ছে, যেমন আমাদের এখন হচ্ছে অনেকেই তো কোর্স করে, অনেকেই সার্টিফিকেট দেখা দেখা যা আছে, বাট অথেন্টিকেশনটা আসলে কোথায়? সেক্ষেত্রে আমাদের যারা কোয়ালিফাই করবে, আপনারা যদি কোথাও সিভি ড্রপ করেন, এই মাধ্যমে আমাদের ভেরিফিকেশন করতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইউনিকনেস আমাদের এই কোর্সে। সাজিদুল ভাই, জি প্লিজ। আমাদের জব এরিয়ায় মনে করেন যে কাস্টমস এর ক্লাসগুলো প্রয়োজন নেই, যে সেগুলো যদি আমরা না করি সেক্ষেত্রে কি টোটাল ফিসটা কম বেশি হবে? হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যালো, কি বন্ধ হয়ে গেল নাকি? তো হয় না, হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে। ওনার মনে হয় ফোন আসছে, মনে হয় এই জন্যই মনে হয় মেবি সমস্যা হচ্ছে। আচ্ছা, এই ট্রেনিং এর পর এখানে কি একাডেমির কেউ আছে না? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সরি আমি ডিসকানেক্ট হয়েছিলাম। জি, কি যেন কোশ্চেন ছিল প্লিজ? না, কোশ্চেন ছিল এই যে ভ্যাট পরামর্শক হিসাবে যে এনবিআর এর যে নিয়োগটা হয়, হ্যাঁ, ওইখানে কি কোনো বেনিফিট আছে এই যে গেজেটেড আকারে যে প্রকাশ করলেন? বা না, এটা স্পেসিফিক ভাবে ওখানে আসলে কোনো মানে বেনিফিটেড ওইভাবে নেই। না, ওদের যে পরীক্ষাটা যে কারিকুলামে হয় সেটাতে কি কোনো হ্যাঁ, লাভ হবে এই কোর্স করলে? হ্যাঁ, 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 এটা আমাদের পুরো সিলেবাস কভার হবে এই কোর্সে। আপনার আচ্ছা, আইটিভি এক্সাম বলেন, ভ্যাট কনসালটেন্ট আমি এক্সাম অলরেডি বলেন, আইটিপি আমি এটা অলরেডি পুরোটা আইটিপি সিলেবাস এবং কভার হবে এখানে। আচ্ছা, 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 জি, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ভাই থ্যাংক ইউ। আরেকটা আমার কোশ্চেন ছিল যে, আচ্ছা আমরা তো ম্যাক্সিমামই অনেকেই দেখা গেছে বাংলা মিডিয়ায় পড়াশোনা করছি, জি। কিন্তু এখন যদি আমরা এটা ইংলিশ মিডিয়ায় পরীক্ষা দিই, এটা আসলে প্রশ্নের ধরনটা কিরকম হবে? আমরা কি আসলে এই বড় বড় প্রশ্ন আমরা মুখস্থ করতে পারবো কিনা? বয়সও তো আমাদের আচ্ছা, আচ্ছা। এখন এই বয়সে পড়াশোনা করাটাও মানে করা সম্ভব, কিন্তু মনে রাখা কঠিন। মানে এটা হ্যাঁ, আসলে এটা কিরকম হবে ইংলিশে পড়লে, আমরা কি আসলে এটা পারবো কিনা? বুঝতে পেরেছি। জি, জি, আমাদের এখানে হচ্ছে বাংলা লেকচারও থাকবে, মানে বাংলার যে লেকচার শিট সেটাও থাকবে, ইংলিশও থাকবে, তবে ডেলিভারি তো সব বাংলাই হবে। কথাবার্তা যা আছে সবকিছু ডিসকাশন স্যাররা বাংলাই বলবেন। কিন্তু এক্সামটা হচ্ছে একদমই, মানে এটা হচ্ছে বেসিক একটা এক্সাম হয়ে থাকে। হ্যাঁ, বেসিক ইনফরমেশন থেকে হয় এবং ইজি কোশ্চেন হয়। এখানে আমাদের মানে ফেল এরকম 5% এরকম, 95% পাস এখানে। এটা তো হ্যাঁ, আরো একটা বড় সমস্যা, মনে করেন মানে সবসময় বাংলা ক্লাস হইলো, আমরা জানি বাংলা, কিন্তু হঠাৎ করে যায় পরীক্ষা ইংলিশে, তখন কি আসলে আমরা কতটুকু না, এখানে সাকসেসফুল সব হইতে পারবো? সব 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 বাংলা ক্লাস হবে না। এখানে ইংলিশ ইংলিশ লেকচারটাই বেশি, শীট গুলা ইংলিশেই থাকবে বেশি এখানে। এটা হচ্ছে মেন বিষয়। হ্যাঁ, যেমন স্যার ট্যাক্সের পরীক্ষাটা ট্যাক্সের ইংলিশে লেকচার থাকবে, বাংলাও থাকবে। ভ্যাটেরটা আবার বাংলায় ম্যাক্সিমাম থাকবে। স্যার পরীক্ষাটা কি থিওরিটিক্যাল হবে নাকি এমসিকিউ বেস হবে? এমসিকিউ, এমসিকিউ, এখানে অপশন থাকবে, এক কোশ্চেন থাকবে, অপশন থাকবে 5টা করে, ওখান থেকে রাইট অপশন চুজ করতে হয় মূলত। জি, হ্যালো। জি, প্লিজ। আচ্ছা, এখানে তো আমরা যারা ফার্স্ট অফ অল হচ্ছে এই কোর্সটা স্টার্ট হবে কবে থেকে? আমাদের ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে শুরু হবে, ফেব্রুয়ারি ফার্স্ট উইক।
আচ্ছা, এখন এখানে যারা আমরা কোর্সটা করব সবাই তো এখন প্রফেশনাল, কেউ হয়তো বা একটা মিডল এজ বা একটা বয়স হয়ে গেছে, তো এখন সবাই চাকরি মানে চাকরি জীবনে আছে বলা যায়, হ্যাঁ। তো এই কোর্সটা করে আমরা যে ভ্যাট আপনাদের যে কারিকুলামটা দিয়েছেন, হ্যাঁ, তো জি এখানে আমাদের যেটা মূল ফোকাসটা হচ্ছে চাকরি জীবনে যাতে এটা কাজে লাগানো যায়, তাই না? জি তো এখানে যে ভ্যাট কমপ্লায়েন্স আছে, ভ্যাট রেকর্ডিং আছে, তারপর ট্যাক্সের কাজ আছে, উইথ হোল্ডিং এর কাজ আছে, স্টেট ম্যানেজমেন্টের কাজ আছে। তো এগুলো কি কিছুটা প্র্যাকটিক্যালি কি শেখানো হবে নাকি অল ইন থিওরিটিক্যাল হয়ে যাবে? না না না, পুরোটাই প্র্যাকটিক্যাল। থিওরিটিক্যাল অবশ্যই অবশ্যই থাকবে, তবে প্র্যাকটিক্যাল বিষয়গুলোই আপনি শিখবেন এখানে। যাতে আমরা আমাদের কোম্পানিতে এটা কাজে লাগাইতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই একদম প্র্যাকটিক্যাল। আপনার ট্যাক্স বলেন বা ভ্যাট বলেন, একদম ম্যাথ যে ক্যালকুলেশন করে কিভাবে সব করতে হবে সবকিছু একদম প্র্যাকটিক্যালি শিখতে পারবেন। এবং দেখা দেখা যাচ্ছে যে এটা কোর্সটা করার পরে যে ব্যক্তি কোর্সটা শেষ করলো উনি হয়তো বা ওই কোম্পানিতে একটা প্রবলেমে পড়লো এই ভ্যাট ট্যাক্স কোনো একটা ইস্যু নিয়ে, তখন রাইট। কি সেই বিষয়ে কোনো যদি একটা অ্যালুমনি হয়ে যাবে কোর্সটা হ্যাঁ হ্যাঁ, করলে, কোনো হেল্প পাওয়া যাবে কিনা? অবশ্যই অবশ্যই আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, আপনাদের কমিউনিকেশন গ্রুপও থাকবে, আবার একটা আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে। সো এখানে তো যারা ভর্তি হবে সবার সবার সাথে কানেকশন থাকবে, সেই সাথে আমাদের টিচার যারা আছেন তারাও যুক্ত থাকেন, এবং তাদের পার্সোনাল যে নাম্বার, ইমেল অ্যাড্রেস সবকিছু শেয়ার করা হয়। যে কোনো ইস্যুতে যে কোনো বিষয়ে আমাদের টিচারদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আমরা আমাদের এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরাও আমাদের এখান থেকে যথাসম্ভব আমরা এটার সলিউশন দেওয়ার ট্রাই করি। জি, আসসালামু ঠিক আছে, আলাইকুম। থ্যাংক ইউ। জি জি প্লিজ। আসসালামু আলাইকুম। জি জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি মিস্টার নিজাম সাহেব, শুনতে পাচ্ছি প্লিজ। জি ভাইজান, আপনি একটু আমাকে বলবেন যে ইনকাম ট্যাক্স নিয়ে পাশাপাশি কোম্পানি ট্যাক্স অর্থাৎ ট্যাক্স রিলেটেড স্পেসিফিক আপনাদের অ্যাডভান্স লেভেলে কোনো কোর্স চালু আছে কিনা? অনলি ট্যাক্স? হ্যাঁ, অনলি ট্যাক্স আমাদের রয়েছে, ইন্ডিভিজুয়াল কর্পোরেট ট্যাক্স, শুধু ট্যাক্স। আপনি আমাদের বিজ সলিউশনের আন্ডারে সার্টিফিকেট জি কোর্স আপনি করতে পারবেন, এটা 2.5 মাস মেয়াদি, এবং এটা জি ক্লাস জি, সপ্তাহে একদিন হবে, সানডেজ, হ্যাঁ রবিবার হবে। ট্যাক্সের বেসিক থেকে অ্যাডভান্স সবকিছু এখানে কভার হবে। একদম হাতে কলমে, রাইট? রাইট রাইট। জি, ঠিক আছে, আমি তাহলে আপনাদের ওয়েবসাইটে দেখে নিব। জি, থ্যাংক ইউ। শিওর শিওর শিওর, জি থ্যাংক ইউ। ভাই আসসালামু আপনাদের এই জি টোটাল কয়টা ক্লাস হবে, মানে সব সাবজেক্ট মিলে, ভ্যাট হ্যাঁ, ট্যাক্স কাস্টম? আচ্ছা, আমাদের টোটাল ক্লাস সংখ্যা রাখা আছে 60টা ক্লাস হবে 6 মাসে। এখান থেকে 2-1টা ক্লাস কমও হতে পারে বা বাড়তেও পারে, এটা টপিকস এর উপর ডিপেন্ড করে হবে, তবে বেসিক আমাদের 60 ক্লাস হবে, স্ট্যান্ডার্ড ক্লাস। সাজিদুল ভাই, জি আপনাদের যে 1 বছর মেয়াদি যে সিএফও যে কোর্সটা আছে, জি, ওই কোর্সটা যদি আমরা করি এগুলো সব কভার করবে না? সব কভার করবে। ওখানে আবার হচ্ছে আপনার কাস্টম এক্সপোর্ট ইম্পোর্ট এই পার্টটা খুব কম আছে আমাদের সিএফও কোর্সে, আর অন্যগুলো কভার হবে, ভ্যাট ট্যাক্স কভার হবে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কভার হবে, শুধু কাস্টম এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়গুলো একটু কম আছে ওখানে। আচ্ছা, আমাদের যে জব এরিয়াতে অনেকেরই তো মনে করেন যে একটা ব্যাড ট্যাক্স আছে অথবা কাস্টমস নাই, তা আমরা ওই ক্লাসগুলো যদি অ্যাভয়েড করি এক্ষেত্রে ফি কি কম বেশি হবে না ফিক্সডই না থাকবে? না, এটার সুযোগ নেই আসলে, আমাদের এখানে আচ্ছা ঠিক আছে, করতে হবে, কাস্টমাইজ করার ঠিক নেই, ঠিক আছে। দিতে হবে। জি, আর কোনো কোয়ারি প্লিজ? আসসালামু আলাইকুম। আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, প্লিজ। আমি রুহিন বলছিলাম। আমি অবশ্য কর আইনজীবী হিসেবে এখন প্র্যাকটিস করতেছি। তো সেই হিসাবে যদি হয়তো আমাদের এখানে অনেক পার্টিসিপেন্টও আছেন যে কর আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতেছেন, মানে এনাদের জন্য আহ, আপনার টোটাল ফিসের উপরে কোনো একটা স্পেশাল কোনো ডিসকাউন্ট আছে কিনা এটা একটু জানার জন্য একটু আচ্ছা, জি দেখবেন প্লিজ। জি, থ্যাংক ইউ। এটা আমাদের ডিক্লেয়ার করা এটা নাই শুধু এখন এটা শুধু আমার পর্যন্ত। জন্য না, এটা শুধু আমার জন্য না, ওভারঅল হ্যাঁ, সবার বুঝতে জন্য আর পেরেছি কি। বুঝতে পেরেছি, সমস্যা নেই। আমাদের এখানে যেমন আপনার ভ্যাট কনসালটেন্ট বা আইটিপি যারা আছেন তাদের জন্য কোনো সুযোগ মানে কোনো আলাদা কোনো ফ্যাসিলিটিস আছে কিনা, এটা আমাদের আছে কিনা, চেয়ারম্যান জি স্যার শফিকুল আলম স্যারের সাথে একটু কথা বলতে হবে। জি জি, আমরা অবশ্যই যে অবশ্যই form- চেয়ারম্যান স্যারকে একটু জানাবেন প্লিজ। হ্যাঁ, আমরা যেটা ফর্ম দিয়েছি, রেজিস্ট্রেশন ফর্ম, সবাই একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে রাখবেন, চ্যাট বক্সে আমি দিয়েছি, এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিব। তো এরপরে ফার্দার ডিসকাশন কি হয় আমরা 1-to-1 কথা বলে একটু জানাবো, আর যদি কোনো অ্যানাউন্স করা হয় অবশ্যই আমরা জানাবো আপনাদের, প্লিজ। জি জি, থ্যাংক ইউ। জি জি, ফার্দার আর কোনো আসসালামু কোয়ারি আলাইকুম। প্লিজ?
একটু ওমর ফারুক স্যার কি আছেন না আমাদের সাথে এখন? জি স্যার আছেন জি আছি জি। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম জি। স্যার আমিও সিএ ইন্টারমিডিয়েট করা, আপনি অনেকগুলো ডিগ্রি স্যার, আপনি কংগ্রেচুলেশন, কিন্তু কিছু কিছু ডিগ্রি আমাদের আননোন, একটু যদি বর্ণনা করতেন। যেমন প্রথমটাই এফসিসিজি, তারপর বিসি, তারপরে ফিফা, এগুলো সম্পর্কে একটু প্রতিষ্ঠান এবং ডিগ্রিগুলো সম্পর্কে যদি একটু বলতেন। ফিফা যেগুলো আছে এগুলো হলো বেজ আর কি, ইংল্যান্ড একটা ইনস্টিটিউট আছে, ওটা সিএ প্রফেশনাল যারা মানে ফুল কোয়ালিফাইড, ওদের জন্য অনেকটা ওই ওনারা রেডি গ্রেড আছে, বুঝছেন? আর আপনারা যারা পার্টলি কোয়ালিফাইড ওনারা ওই জায়গায় এঙ্গেজ হইতে পারেন, তাহলে কিছু পরীক্ষা দেওয়া লাগবে আর কি, কয়েকটা সাবজেক্ট। আর বিসিটা হলো বেসিক্যালি ব্যাট কনসালটেন্ট, ওটা এখন তো একটা সার্কুলার হয়েছে, ওই পরীক্ষা পাশ করলে আপনি বিসি টাইটেলটা লাগাতে পারবেন আমার পাশে। ফুল এব্রিভিয়েশনটা স্যার একটু, ফিফা বা এফআই ওগুলো একটু এব্রিভিয়েশন গুলো। একটা হলো ফেলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট, আর একটা হলো ফেলো পাবলিক অ্যাকাউন্টেন্ট। আপনি যেহেতু সি ইন্টার করছেন, আপনি আগে আইসিএফ এর কোয়ালিফিকেশন দেন, পরে ওইসব দিকে যায়। জানার একটু আগ্রহ আর কি স্যার, এই জন্য আর কি। বিষয়টা হলো যে ফরেন ডিগ্রি টিগ্রি নামের পাশে লাগাইলে আপনি যদি দেশের বাইরে না যেতে পারেন, তাহলে ওইগুলো শুধু মেম্বারশিপ ফি দেওয়া লাগে, ঠিক আছে? ওগুলোর সরাসরি কোনো ইয়া নেই, আউটকাম নেই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। জানতে চাচ্ছিলাম যে আমাদের ক্লাস সিস্টেমটা কি অনলাইনই হবে, এবং এটা সপ্তাহে কয়দিন ক্লাস হবে এবং কোর্স ফিটা কত হবে, প্লিজ? জি জি, আমাদের এটা ডিউরেশন 6 মান্থ, 6 মাস। ক্লাসগুলো সবগুলোই অনলাইনে হবে। অনলাইনে সপ্তাহে 3 দিন ক্লাস হবে। তবে আমরা বলেছি যদি পার্টিসিপেন্ট এবং টিচার যদি রিকোয়েস্ট করেন, আমরা একটা দুটো ক্লাস ফিজিক্যাল নিব, এটা আমরা আমাদের শেষের দিকে নিব আর কি। হ্যাঁ, আর আর হচ্ছে সপ্তাহে ক্লাস হবে 3 দিন। ফার্স্ট লেভেলে যেটা হবে সানডে, রবিবার হবে, মঙ্গলবার এবং বুধবার, এই 3 দিন হবে, রবি মঙ্গল বুধবার। আর কোর্স ফি, যেটা কোর্স ফিটা হচ্ছে আমাদের এখন অফার ফি যেটা আছে ইনস্টলমেন্টে 21,000 টাকা, 21,000, 4টা ইনস্টলমেন্টে আপনারা দিতে পারবেন। আর এককালীন পেমেন্টে 18,000 টাকা অফার আছে। ভাই আরেকটা বিষয় যেটা আমরা জানতে চাচ্ছিলাম, যে আমরা যে সার্টিফিকেটটা দিবেন এটার আসলে কতটুকু গ্রহণযোগ্যতা। যেমন আমরা বিভিন্ন জায়গায় অনেক সময় প্রশিক্ষণ করি, যেমন আমি বিটিসি তেও অনেকবার প্রশিক্ষণ করছি, ওনারা তাদের ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে একটা সার্টিফিকেট দেয়। এটা হয়তোবা সরকারি ভাবে কোনো হয়তোবা ভ্যালু নাই, বা প্রাতিষ্ঠানিক ভাবে একটা ভ্যালু আছে, কিন্তু আপনাদেরটা আসলে সরকারি ভাবে কতটুকু আমরা ভ্যালু পাবো, এই বিষয়টা একটু জানাবেন কি প্লিজ? জি জি শিওর। আমাদের এই ইনস্টিটিউশন এবং কোর্স যেটা, এটা পুরোটাই মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে। আমাদের কোর্সগুলো মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে পরিচালিত হচ্ছে, এবং 2018 সাল থেকে এই পর্যন্ত আমাদের ইন্ডাস্ট্রি ইনস্টিটিউশন রান করছে। তো আমাদের এটার গ্রহণযোগ্যতা আপনি সব জায়গায় পাবেন, বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি, সব জায়গায় আপনি শো করতে পারবেন আমাদের সার্টিফিকেটটা। সাথে আমাদের যে গ্যাজেট রেজাল্ট হবে সেটাও আপনি শো করতে পারবেন। সো এটার ভ্যালু আছে। এটা আমাদের বিস সলিউশন চার্টার অফিসার্স লিমিটেড কর্পোরেট সেক্টরে একটা সুনাম আছে। এবং আমাদের এখানে যে কোর্সগুলো করানো হয় খুবই প্র্যাকটিক্যাল, এবং যে লার্নিং, আমাদের পুরোটাই লার্নিং ফোকাস। এখান থেকে লার্নিংটাই হচ্ছে মেন বিষয়টা। আপনি যে বিষয়গুলো শিখবেন এটা হচ্ছে পুরোটাই প্র্যাকটিক্যালি শিখবেন, লার্নিং বেসড। এবং আমাদের যে ফ্যাসিলিটর সবাই ওয়েল নন পারসন, এক্সপিরিয়েন্সড এবং ডিগ্রিধারী যারা পার্সন আছে তারাই এখানে কিন্তু ক্লাসগুলো কন্ডাক্ট করেন। সো অবশ্যই আপনি একটা ভ্যালু পাবেন। থ্যাংক ইউ ভাইয়া। আমরা কি ক্লাসগুলো কোনো রেকর্ড পাবো? জি জি, রেকর্ড থাকবে, প্রতিটা ক্লাসেরই রেকর্ড থাকবে। তবে আমাদের রিকোয়েস্ট থাকে, রেকর্ড দিলে হয় কি অনেকে হয়তো ক্লাস মিস করে ফেলে, তবে রিকোয়েস্ট থাকে আমাদের সবাইকে যেন ক্লাসে থাকেন, কারণ একটা অ্যাটেন্ডেন্স মার্ক থাকে। তবে রেকর্ডিং আমরা দিব, প্রতিটা ক্লাসেরই রেকর্ডিং থাকবে। ক্লাসটা শুরু হবে কখন থেকে? এটা ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে আমরা ক্লাসটা শুরু করবো, আমাদের প্রথম ব্যাচ ফেব্রুয়ারি ফার্স্ট উইক। মানে ক্লাস টাইমটা আসলে মূলত টাইম হচ্ছে 9টায়, রাত 9টায়। এটা 8:30 থেকে 9টা এটার মধ্যে হয়। হ্যাঁ, কিছু স্যার আছেন 9টা নেন, কিছু স্যার আছেন 8:30টায় নেন। 8:30 থেকে 9টা এর মধ্যে হবে।
এটা কি ডিউরেশন 2 ঘন্টা না 1.5 ঘন্টা হবে মূলত? 2 ঘন্টা থাকে, 2 ঘন্টা, এটা 1.5 থেকে 2 ঘন্টা হয়, টপিক উপরে বেস করে। 2 ঘন্টাও পার হয়ে যায়। আমাদের রিপন স্যার থাকেন, উনি অনেক সময় 2 ঘন্টার মানে উপরে উনি ক্লাস নিয়ে থাকেন। আবার অনেকে দেখা যায় টপিকের উপর ডিপেন্ড করে এটা 1.5 ঘন্টা হয়ে যায়। হ্যাঁ, 1.5 থেকে 2 ঘন্টা। আচ্ছা, আপনাদের মূলত এখানে 4টা সাবজেক্টের কথা বলা হয়েছে: কাস্টমস, ভ্যাট, ট্যাক্স এন্ড ট্রেড ম্যানেজমেন্ট। টোটাল 60টা ক্লাসের কথা বলা হয়েছে। তো এই ক্ষেত্রে কোনটায় কতগুলো ক্লাস থাকবে আর কি স্পেসিফিক? আচ্ছা, আমাদের যে 4টা টপিকের কথা বলা হয়েছে, 4টা টপিকের উপরে 6টা মডিউল করা হয়েছে আমাদের। হ্যাঁ, 6টা মডিউলে প্রত্যেকটারই 10টা করে ক্লাস হবে, 6×60টা। হ্যাঁ, এখানে হচ্ছে প্রত্যেক যে আমি যে মডিউলটা বলেছিলাম 6টা মডিউল, সবগুলো 10টা করে ক্লাস হয়। জি, আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো কোয়ারি জি প্লিজ? জি আরেকটা বিষয় হলো, আপনাদের এখানে ইনস্টলমেন্ট সিস্টেমে বলেছেন যে 21,000 টাকা দেওয়া যাবে। তো ফার্স্ট ইনস্টলমেন্ট হিসেবে আমাদের কত দিতে হবে, এবং এটা 6,000 টাকা। 6,000, এবং এটা কয় তারিখের মধ্যে দিয়ে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে? আমাদের 25 তারিখ পর্যন্ত আমাদের ইয়াটা আমরা রেখেছি। 25 তারিখের মধ্যে আপনি ভর্তিটা কনফার্ম করতে পারবেন। 25 তারিখ। হ্যাঁ, এরপরও যদি আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, আমাদের কাছে সিট বুকিং করে অ্যাটলিস্ট মিনিমাম একটা পেমেন্ট করে সিটটা বুক করতে পারবেন। বাকিটা ক্লাস শুরু যখন হবে তার আগে আপনি পেমেন্ট করে দিতে পারবেন। থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। জি, আর কারো কোনো কোয়ারি প্লিজ? আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ক্লাস ম্যাটেরিয়াল কি কিছু পাওয়া যাবে কিনা, হ্যাঁ যেমন হ্যাঁ, লেকচার শিট বা জি। হার্ড কপি কিছু পাবো কিনা আমরা? আচ্ছা, হার্ড কপিটা এটা হচ্ছে সম্ভব হয় না দেওয়া আমাদের পক্ষে, আমরা সফট কপিটাই দিয়ে থাকি। সফট কপি প্রতিটা ক্লাসের জন্যই আলাদা আলাদা লেকচার শিট থাকবে, প্রতিটার আপনার পাওয়ার পয়েন্ট বলেন, পিডিএফ বা এক্সেল ফাইল সবকিছু আমরা দিয়ে থাকি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেখানে আপনি চাইলে ইমেলও নিতে পারবেন। হ্যাঁ, বাট হার্ড কপিটা আসলে সম্ভব হয় না আমাদের পক্ষে দেওয়া। এটা আপনাকে প্রিন্ট করে নিতে হবে যদি সম্ভব হয় আপনাদের পক্ষে। আচ্ছা আচ্ছা, জি, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। জি, আর কারো কোনো কোয়ারি থাকলে বলতে পারেন প্লিজ। আমাদের স্যারও আছেন, স্যারের কাছে যদি কোনো কোয়ারি থাকে স্পেসিফিক। আসসালামু আলাইকুম সাজিদুল ভাই, আমি নাম বলছি। জি প্লিজ প্লিজ। জি ভাই, ভালো আছেন? ভাই আমার একটু রিপন স্যার অথবা ওমর ফারুক স্যারের কাছে একটু কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, স্যার আছে, কোশ্চেন করতে পারেন, হ্যালো। স্যার আছে। জি জি, আমার কোয়েশ্চেনটা হলো যে আমরা যে কোম্পানির আসলে একটা জব করি, সেখানে এই কয়েকটা বেস সলিউশনেরও অনেকগুলা আসলে ইয়ার সাথে ছিলাম। সেটা হলো যে কোম্পানির ক্ষেত্রে কোনো এক্সপেন্স যদি কোনো মেম্বারশিপ নেয়, ওই মেম্বারশিপের উপরে কি কোনো এখন বিভিন্ন অ্যাসোসিয়েশন গুলো আছে, ওগুলার মেম্বারশিপের এক্সপেন্সের উপরে কোনো ট্যাক্স ব্যাট অ্যাপ্লিকেবল কিনা, অথবা রেফারেন্সটা একটু যদি স্যার বলেন। মেম্বারশিপ ফি। জি স্যার, জি। যেমন আপনি সিআইসিএম এর মেম্বার যদি হন, ঠিক আছে, ওই ফি এর উপরে কিন্তু ট্যাক্স ব্যাট ডিডাকশন নাই। জি স্যার। আদার্স স্যার বিভিন্ন অর্গানাইজেশনের ওই ট্রেড অনুযায়ী তো বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে মেম্বারশিপ নিতে হয়। হুম। এখন ওই মেম্বারশিপে ট্যাক্স ব্যাট অ্যাপ্লিকেবল কিনা স্যার? আইসিএম এ বি তো এগুলো স্যার গভর্নমেন্টেরই, অথবা গভর্নমেন্ট ওয়েট করে দেয়। যেমন আমি একটা শিপিং অফিসে জব করি, সেখানে বলছে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন একটা আছে, অথবা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আছে স্যার, ওই অ্যাসোসিয়েশনে একটা ফি দিতে হয়। এখন ওইটার উপরে ট্যাক্স ব্যাট অ্যাপ্লিকেবল কিনা, অথবা কত পার্সেন্ট একটু রেফারেন্স ওটা দিন। অ্যাসোসিয়েশন টু অ্যাসোসিয়েশন ভেরি করে। ঠিক আছে, তারা যদি এনবিআর এর সাথে লিয়াজো করে যদি এক্সাম্পশন নিয়ে নিতে পারে, ওটার আলাদা এসআরও থাকে। ওই অ্যাসোসিয়েশনের কাছে গেলে আপনি পাবেন যে ওই জায়গায় ফি আছে কিনা। ট্যাক্স ব্যাট অ্যাপ্লিকেবল কিনা ওটা জানতে চাচ্ছিলাম। সেটা তো বললাম, অ্যাসোসিয়েশন যদি মুকুব করানো না থাকে, তাহলে ইউজুয়ালি এই প্রফেশনাল বডির মেম্বারশিপ ফি এর উপরে এরকম ট্যাক্স ব্যাট নাই। ওগুলা তো সাধারণত নাই, আমি কয়েকটাতে পাইছি যে নাই, তাহলে স্যার কত পার্সেন্ট দেবো? না থাকলে তো আর পার্সেন্ট নাই, না থাকলে জিরো। না ওর ওর তো কোনো অ্যাপ্রুভাল নাই, এনবিআর থেকে কোনো ইয়া না, এক্সাম্পশন নাই, তাহলে ওকে আমার এক্সপেন্সটা যদি স্যার কোম্পানি এক্সপেন্স হিসেবে ওই দেখাই। এক্সপেন্সে যদি আপনি আপনার কোম্পানির ফাইলে দেখেন, ঠিক আছে, ফাইলে জি দেখাইলে স্যার। ওটা তো ট্রানজেকশন সেবা নিলেন। তাহলে জি সেবার ক্ষেত্রে আমরা যদি ব্যাটের এসআরও দেখি, ব্যাটের এসআর বলা বলা আছে যে 43টা সার্ভিসের বাইরে আরেকটা এসআরও আছে, ইয়ে আছে, বলা আছে আদার্স।
ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে বলা আছে আদার্স। এখন কর অফিস আপনার ওই অ্যাসেসমেন্টের সময় অথবা যখন আপনি রিটার্ন জমা দিবেন অডিটে পড়লে সে এটার পেঁচায় এই আদার্সে নিবে। আদার্সে নিলে ভ্যাট 15%, আর সার্ভিসের ক্ষেত্রে যদি ইনকাম ট্যাক্স বলে তাহলে 10%। তাহলে আপনি অন্য কোনো মানে স্বীকৃত বডির যদি আপনি মেম্বার না হন, মানে যেগুলো গভর্নমেন্ট রিকগনিশন নাই, তাহলে ওই জায়গায় আপনি এই চালান ডিমান্ড আদার্সে করবেন। হলে ট্যাক্স ডিডাক্ট করতে হবে। আপনি ডিমান্ড করবেন আর কি। মানে বিষয়টা হলো যে আপনি যখন ডিমান্ড করবেন যে ভাই এই মেম্বারশিপের জন্য যে আমি দিলাম পেমেন্ট আপনাকে দিলাম, এটার সাথে রিলেটেড ট্যাক্স এবং ভ্যাটের সার্টিফিকেট আপনার আমার দেন। তখন তারা ব্যাখ্যা দিবে, বা আপনার কাছে এক্সামশন যদি সে হয় এনবিআর কাছ থেকে, তাহলে সেই এক্সামশনের কপি বা অর্ডার আপনারা দিবে। আদারওয়াইজ আপনি অ্যাসেসমেন্টে গেলে দেখবেন যে খরচটা ডিজেলাও হবে। ঠিক আছে? উচ্চ কর কর্তন যদি আইনে বলা থাকে যে খাতে, ওই খাতে যদি কর কর্তনের ডকুমেন্টস আপনি না রাখেন তাহলে আপনার পকেট থেকে দিতে হবে, মানে কোম্পানির পকেট থেকে। এই কারণে স্যার আপনি আমি যে জায়গায় লেনদেন করবেন আপনি সবসময় রিকোয়ার করবেন যে আমি যে আপনার পেমেন্ট দিলাম, পেমেন্টের অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিবেন, সাথে এর সাথে রিলেটেড ট্যাক্স এবং ভ্যাটের ডকুমেন্টস দেন। তখন সে ব্যাখ্যা দিবে বা সে হয়তো প্রপার ডকুমেন্টস আপনাকে দিবে যে তার ওই অংশের উপরে ট্যাক্স ভ্যাট আছে কিনা। জি থ্যাংক বলেন, ইউ কে স্যার, বলছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকজন কি বলতে চাচ্ছিলেন? স্যার আমি একটা বিশ্ববিদ্যালয়ে আছি। হ্যাঁ, ওই যে জি। সাবস্ক্রিপশনের কথা যেটা বললো, ওই হুম। অ্যাসেসমেন্টের সময় ট্যাক্সের উপরে ট্যাক্স ধরে নাই, কিন্তু ভ্যাট অফিসে ওইটার উপরে ভ্যাট ধরছে 15%। ওই যে আদার্স এর মধ্যে মানে তারা সবসময় যে বলো না যে সেবার 100-এর উপর সংজ্ঞা আছে, এর মধ্যে বলছে অন্যান্য, মানে ওইসব সংজ্ঞার মধ্যে না পড়লে অন্যান্য। অন্যান্য যখন যাবে তখন হলো ভ্যাট অফিস আপনাকে আদায় করার চেষ্টা করবে। হুম। তো ওটা আসলে এই অনেকটা রিলেশনশিপের উপরে বেস করে আর কি। হ্যাঁ, ভ্যাট অফিসটা বেশি আসলে ভ্যাটটা ইম্পোজ করে বেশি। এরা তো মানে খাত একটাই, এরা হলো যে প্রতি মাসের রিটার্ন অথবা বছরে যখন আপনি এই ডিএ ফার্মের রিপোর্টটা দিবেন, ডিবিসি রিপোর্ট, তাদের কাজ প্রথমে হলো যে খরচ যা করছেন তার উপরে উচ্ছেদ কর কর্তন প্রযোজ্য হোক আর না হোক সে দেখবেন যে একটা ডিমান্ড করে। এই কারণে প্র্যাকটিক্যাল ফিল্ড অনেক কোম্পানি কি করে যে প্রপারলি মেনটেন করে না। মনে করেন আপনি শতভাগ ভ্যাট দিলেন, আপনি প্রপারলি ডিসক্লোজারও দিলেন, প্রপারলি রিফ্লেকশনও দিলেন, সব ট্রানজেকশন, এরপরেও দেখবেন যে তারা বিভিন্ন ওয়েতে ঝামেলা করে। স্যার এআরও গুলো তো বুঝে না, এআরও গুলো স্যার দেখা গেছে রিমুনারেশন ওরা স্যালারির উপরেও বুঝে তারা বুঝে ভ্যাট ধরে। ওরা না বুঝে স্যার, আমি বুঝাই দেখছি যে এমনও আছে যে স্যালারির উপরে তারা ভ্যাট ধরে, আমি দেখছি। ওটা এটা হলো টেস্ট কেস আর কি, আপনি যে ওই লাইনে সিদ্ধহস্ত কিনা, আপনি ভালো বুঝেন কিনা। যখন দেখো যেন আপনি আনারি, তাহলে একটু আপনার উপরে জোর প্রয়োগ করবে, আর যখন দেখো যেন আপনি ভালো ব্যাখ্যা বিশ্লেষণ বুঝেন, তখন আস্তে আস্তে দেখবেন ডিমান্ড করতে থাকে। জি স্যার। আপনাদের আর কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লোজ করি আজকে। যে আরেকটা বিষয় জানার ছিল আমার, জি। যে আমরা প্রতিষ্ঠানে যখন সেবার বিপরীতে উৎসে কর কর্তন করে রাখতেছি, এটা চালানের মাধ্যমে কিভাবে টাকাটা আমরা সরকারি কোষাগারে জমা দিব, এরকম কোনো পদ্ধতি আমরা কি এই কোর্স থেকে শিখতে পারবো? ওটা যেমন ভ্যাট এবং ট্যাক্স আর হলো কাস্টমস, 3 ক্ষেত্রেই বলা আছে 4 আনা জমা দিবেন। প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা, যদি আমি যে ইনকাম ট্যাক্সের পোর্টাল আপনাদের দেখাইলাম, আর একটা আছে সোনালী ব্যাংকের ই সেবা। তাহলে আমরা যখন অটোমেটেড চালান অথবা বলবো ই চালান, ওটা অনলাইনে আপনি জমা দিতে পারবেন। অনলাইনে একটা পোর্টাল আছে, ওই জায়গায় আপনি ডিফাইন করে দেবেন এটা কি ট্যাক্স, এটা ভ্যাট, এটা কি ওই রিটার্নের সাথে জমা দেওয়ার ট্যাক্স নাকি অ্যাডভান্স ট্যাক্স, এরকম বিভিন্ন ডিফল্ট সেট করা আছে। আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনি আপনার কোম্পানি বা যার জন্য ট্যাক্সটা আপনি জমা দিচ্ছেন তার ইটির নম্বর দিলেই ওই পোর্টাল আসলে আপনি ফিল আপ করবেন। ফিল আপ জি, করলে মানে তখন এই আসবে যে বিষয়টা কি পেমেন্টস। আমরা এই কোর্সে আমরা হ্যাঁ, ইনশাআল্লাহ শিখতে শিখাবো, পারবো? হ্যাঁ। জি জি, শিখতে পারবেন। জি, থ্যাংক ইউ। জি, আর কারো কোনো কোয়ারি না থাকলে আমরা আজকে সেশনটি এখানে শেষ করতে চাচ্ছি।
জি, অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে সেশনটিতে যুক্ত হওয়ার জন্য এবং শেষ পর্যন্ত যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চ্যাট বক্সে আমরা রেজিস্ট্রেশন ফর্মটা দিয়েছি, আপনাদের কন্ট্যাক্ট নাম্বারও দিয়েছি এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন সবাইকে আমরা তথ্য দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপেও। তো আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আর স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। ভাইয়া শেষ মুহূর্তে আরেকটা কোয়েশ্চেন করি, পরীক্ষা কি 600 মার্কের হবে না 100 মার্কের হবে? পরীক্ষা হবে আপনার 60 মার্ক করে, 6টা সাবজেক্টে 6 6 36 360। হ্যাঁ, আর বাকি যেটা আছে অ্যাটেন্ডেন্স এবং অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনের উপরে 6টা মডিউল আছে, পার মডিউলে 60 মার্কের এক্সাম হবে, 6টা এক্সাম। কি 6 মাসে একবার পরীক্ষা হবে না 3 মাস পরে পরে পরীক্ষা হবে? 3 মাস পর পর হবে, টোটাল 6টা এক্সাম হবে, 3টা করে হবে। ফার্স্ট লেভেলের 3টা শেষ হয়ে গেলে এক্সাম, এরপর সেকেন্ড লেভেলের 3টা শেষ হলে এক্সাম। থ্যাংক ইউ ভাইয়া। জি, ওয়েলকাম। ঠিক আছে, জি স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার, প্লিজ। জি, যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে সেশনটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান।